আমি আসি। আমাদের গল্পগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এলএস লাভ অ্যান্ড স্যাড স্টোরিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আর আমি প্রিয়াঙ্কা। আমাদের গল্পগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের এলএস লাভ অ্যান্ড স্যাড স্টোরি চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। শুভ্রকে ধাক্কা মেরে পানির মধ্যে ফেলে দিয়ে ভো দৌড় মারলাম, কারণ ও যদি আমাকে ধরতে পারে তাহলে যেই পানিতে আমি ওকে ফেলেছি ওই পানির মধ্যে ও আমাকে চুবানি দিবে। কি সুন্দর করে আমি ওকে বোঝাতে গিয়েছি, আর শালা বান্দর কিনা ভাব দেখাচ্ছিল। এবার বোঝ কেমন লাগে। রোজকে বোকা পেয়ে সবসময় অত্যাচার, তাই না? রোজও কিন্তু কম যায় না, সেটা বুঝিয়ে দিলাম। ভাবছেন তো কি এমন হলো? চলুন এক নজরে দেখে আসি। কলেজ ক্যাম্পাসে বসে আছি আমি, শুভ্র এখনো আসেনি, তাই সামনে এগোচ্ছি। হঠাৎ বাংলা সিনেমার মতো কারোর সাথে ধাক্কা খেলাম। ভাবলাম এটা হয়তো আমার হ্যান্ডসাম বয়ফ্রেন্ড। এখন আমরা দুইজন দুইজনের দিকে তাকিয়ে থাকবো। এরপর সেই বাংলা সিনেমার মতো ও হো 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 ও হো হো হো, আহা, পুরাই জোস টাইপ ব্যাপার। কিন্তু তাকিয়ে দেখি এটা শুভ্র না, সামির। ও মনি, আমি এক ধমক দিয়ে বললাম, আমাকে ছাড়। ওমা, পাশেই শুভ্র অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে। এদিকে সামিরও আমাকে থপাস করে ফেলল। ওদিকে শুভ্র হনহন করে বেরিয়ে গেল। ইয়া আল্লাহ, যার ভয়তে ছাড়তে বললাম সেও এমনভাবে কিছু না বলে চলে গেল। মাবুত, আমার আমও গেল ছালাও গেল। সামিরকে ধাক্কা মেরে ফেলে দৌড়ে চলে এলাম। 10 মিনিট ধরে শুভ্রকে খুঁজে তারপর পেলাম। ইনি নদীর পাড়ে দাঁড়িয়ে শোক দিবস পালন করছে। আমি ওর পাশে দাঁড়িয়ে বললাম, চলে এলে কেন তখন? ওমা, লাট সাহেব একটা ভাব নিয়ে বলল, আমাকে একা ছেড়ে দে প্লিজ। অবাক হয়ে ওকে বললাম, তোমাকে আমি ধরলাম কখন? শুভ্র আমার দিকে তাকিয়ে রেগে বলল, আমাকে ধরবি কেন? ধরবি তো সো কল্ড সামিরকে। আমি শুভ্রর কাঁধে হাত রেখে বললাম, আগে আমার কথা শোনো প্লিজ। অমনি শুভ্র আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিল। আম্মু গো, কোমরটা বুঝি গেল গো। আমাকে ধাক্কা মেরে খাটাসটা শান্তিতে দাঁড়িয়ে আছে। এবার আমার খুব রাগ হলো, খুব বেশি। তাই তো ধাক্কা মেরে পানির মধ্যে ফেলে দিলাম। পানিতে ফেলে দৌড়ে দৌড়ে রাস্তায় চলে এলাম। এরপর একটা রিক্সা ডেকে বাড়িতে চলে এলাম। পরের দিন সকালে পায়ের উপর পা তুলে বসে আছি, তখনই শুভ্র ভাব নিয়ে আমাদের বাড়িতে এলো। বাবা গো, কি স্টাইল মেরে এসেছে। তখনই গতকালকের কথা মনে পড়ে গেল। অমনি চিল্লিয়ে আম্মুকে ডেকে আনলাম। আম্মু খুন্তি হাতে নিয়ে তেড়ে এসে বলল, ছাগলের মতো ভ্যা ভ্যা করছিস কেন? আম্মুর কথায় অপমান বোধ করলাম। বয়ফ্রেন্ডের সামনে এত বড় অপমান, বুকের ভেতর চিনচিন ব্যথা অনুভব করছি। শুভ্রর কথায় মুখ অটোমেটিক বোয়াল মাছের মতো হা হয়ে গেল। মামুনি, আমি রোজকে নিয়ে কলেজে যাচ্ছি বলে শুভ্র দাঁত কেলালো। আম্মু সম্মতি দিয়ে দিল। আমি চেঁচিয়ে বলে উঠলাম, আমি আজকে কলেজে যাব না। আম্মু হাতের খুন্তি নাড়তে নাড়তে বলল, এটা চিনিস? জোরপূর্বক মুখে হাসি ঝুলিয়ে বললাম, আমি রেডি হয়ে আসছি। রুমে এসে কান্না করতে করতে রেডি হচ্ছি। রেডি হয়ে নিচে এসে বিড়বিড় করে বললাম, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। শুভ্র আমাকে নিয়ে বাইরে এলো। বাইরে এসে ঠাস করে একটা থাপ্পড় মারলো। থাপ্পড় খেয়ে আম্মু গো বলে চেঁচিয়ে বললাম, ওই গন্ডার। শুভ্র মুচকি হেসে বলল, রেড রোজ তুই থাক, আমি আসছি বলে আবার ভেতরে গেল। সাথে করে কি যেন নিয়ে এসে আমাকে নিয়ে আমাদের বাড়ির সামনের বাগানে গেল। এখানে যেমন ফুল গাছ আছে তেমন প্রায় কম গাছও আছে, লাইক ফল গাছ। শুভ্রর পেছন থেকে হাত বার করতেই আমার চোখ চড়ক গাছ টাইপ হয়ে গেল, কারণ শুভ্রর হাতে মোটা দড়ি। আমি ধপাস করে নিচে পড়ে বেহুশ হয়ে গেলাম। ডান পা দিয়ে মাটিতে ধপাস ধপাস করে বাড়ি মারছে আর ফুপিয়ে গুনগুন করে কান্না করছি। কিন্তু যখনই বুকটা ফাইটটা যায় টাইপ অবস্থা হচ্ছে তখনই চিৎকার করে হাউমাউ করে কান্না করছি। পাশেই শুভ্র চিকন লাঠি হাতে দাঁড়িয়ে ধমক দিচ্ছে। শুভ্রর ধমক খেয়ে কতক্ষণ চুপসে থাকি। আমি দুঃখে মনে হচ্ছে শহীদ হয়ে যাব। আমাদেরই বাসায় এসে আমাদেরকেই কিনা গাছের সাথে বেঁধেছে। হুঁশ ফেরার পর দেখি আমি গাছের সাথে বাঁধা। হায় আল্লাহ, কি লজ্জাজনক ব্যাপার। কলেজ পড়ুয়া মেয়েকে কিনা গাছের সাথে বেঁধেছে, সেটাও তারই বয়ফ্রেন্ড প্লাস খালাতো ভাই। ওদিকে আমার আবাল ভাইয়া কতক্ষণ পর পর আসছে আর আমাকে এইভাবে দেখে দাঁত কেলিয়ে যাচ্ছে। গুনগুন করে কান্নার এক পর্যায়ে চিৎকার করে উঠলাম। অমনি শুভ্র ওর হাতে থাকা চিকন লাঠি দিয়ে আমার ডান পায়ে ঠাস করে একটা বাড়ি মারলো। বাড়ি খেয়ে আমি আল্লাহ গো বলেই চিৎকার করে উঠলাম। শুভ্র ওটাকে ফোঁস করতে করতে বলল, আর কোনোদিন আমাকে গন্ডার বলবি? আমি হু হু করে কেঁদে বললাম, শুভ্র ভাই আর কোনোদিন বলবো না, এবারের মতো আমাকে ছেড়ে দাও। প্রয়োজনে তোমার সাথে ব্রেকআপ করে ফেলবো।
অমনি আমার বাম পায়ে বাড়ি পড়লো। ভ্যাঁ ভ্যাঁ করে কেঁদে দিলাম। শুভ্র ব্রুকুচকে বলল, কে তোর ভাই? আর কি বললি? ব্রেকআপ করবি? বলে লাঠিটা বাম হাতে নিয়ে ডান হাত দিয়ে ঠাস ঠাস করে দুটো থাপ্পড় মারলো। থাপ্পড় খেয়ে আমার মাথা মনে হচ্ছে লাটিম হয়ে গিয়েছে, চারদিক ভন ভন করে ঘুরছে। শুভ্র ভাই দাঁত কিরমির করে বলল, তোকে বলেছি না আমি, ব্রেকআপের নাম মুখেও নিবি না তুই। আমি ফুপিয়ে কান্না করে বললাম, আর কোনো দিন গন্ডার বলবো না, ব্রেকআপের নামও মুখে আনবো না, এবারের মতো ছেড়ে দাও প্লিজ। শুভ্র দাঁত কেলিয়ে বাঁধন খুলে দিল। বাঁধন খোলা পেয়ে গন্ডার বলে ভৌ দৌড় মারলাম। এবার আর আমার নাগাল পাইকে। আগে একবার গন্ডার বলাই বেঁধেছিল, তখন আর গন্ডার বলবো না বলার পর ছেড়ে দিয়েছিল, কিন্তু ছাড়া পেয়ে গন্ডার বলে দৌড় দেই। কিন্তু শুভ্র ঠিকই আমাকে ধরে ফেলে, ধরে বাগানের নারকেল গাছের সাথে বেঁধে পিটালো। আল্লাহ, কি একটা অবস্থা! বয়ফ্রেন্ডের হাতে মার খেলাম। তাই এবার গন্ডার বলে এক দৌড়ে রুমে চলে আসি। আম্মু আমাকে এভাবে দৌড়াতে দেখে চেঁচিয়ে বলে, এই তুই কি অলিম্পিকে জয়েন হবি নাকি? ধুর, কে শোনে কার কথা। রুমে এসে দরজা আটকে বড় বড় শ্বাস নিচ্ছি, কারণ আজকে যদি শুভ্র আমাকে ধরতে পারে তাহলে ও আমাকে চুবানি দিবে ইচ্ছে মতো, না হলে ঠাস ঠাস করে থাপ্পড়, নয়তো চিকন লাঠি দিয়ে ধাপুস ধুপুস বাড়ি মারবে। কতক্ষণ বিছানায় বসে থেকে শাওয়ার নিয়ে নিলাম। আম্মু বলল শুভ্র নাকি চলে গিয়েছে। বাহ, আমাকে শায়েস্তা না করে চলে গেল, এত উন্নতি! অবশ্য আমার জন্য ভালোই হলো। রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমে টিভি দেখছি। ভাইয়া আমাকে দেখে দাঁত কেলিয়ে বলল, কিরে ব্ল্যাক রোজ, শুভ্র কেমন মায়ের দিল? আমি রেগে গিয়ে বললাম, কেমন ভাইয়া? হ্যাঁ তুই? তোর সামনে তোর বোনকে গাছে বেঁধে রাখলো আর তুই দাঁড়িয়ে আফ্রিকার সেই কাইল্লার মতো দাঁত কেলালি। ভাইয়া একটা ভাব নিয়ে বলল, ডোন্ট কম্পেয়ার মি উইথ কাইল্লা বিকজ আই এম টু মাচ হ্যান্ডসাম। মুখ ভেঙচি কেটে চলে এলাম। পরের দিন কলেজে হেলে দুলে হাঁটছি। ও মনি কোথা থেকে শুভ্র এসে আমার হাত ধরলো। ঠোঁটের কোণে শয়তানি টাইপ হাসি ঝুলিয়ে রেখেছে। এদিকে আমার কাঁপাকাঁপি শুরু হয়ে গিয়েছে। শুভ্র আমাকে টেনে রেস্টুরেন্টে নিয়ে এলো। এ কি, রেস্টুরেন্টে কেন নিয়ে এলো? হায়, মনে হয় ইয়াম্মি খাবার খাওয়াবে। শুভ্র আমাকে বসিয়ে আইসক্রিম নিয়ে এলো আর আমার ফেভারিট সব খাবার এনে বলল, নে এগুলো খা। আমি খুশি মনে সব খেতে শুরু করলাম, অথচ একবারও ভাবলাম না এরপর কি হবে। খাওয়া শেষে শুভ্র আবার উঠে গেল। ভাবলাম হয়তো আরো ইয়াম্মি কিছু আনবে, কিন্তু শুভ্র নিয়ে এলো বরফ। এগুলো দিয়ে কি করবে? শুভ্র দাঁত কেলিয়ে বলল, রেড রোজ, বরফ মুখে দে। আমার চোখ বড় বড় হয়ে গেল। তার মানে কোরবানি দেওয়ার আগে যেমন আদর যত্ন করে, শুভ্র আমার সাথে তেমন করলো। আল্লাহ গো, এখন আমি কি করব? শুভ্র আমার মুখে বরফ ঢুকিয়ে বলল, এবার আমাকে গন্ডার বল। এদিকে আমার মুখের অবস্থা টাইট, মাথা ঘুরছে, সবকিছু ঝাপসা দেখছি। শুভ্রর হাত সরিয়ে উঠে দাঁড়ালাম, বরফগুলো মুখ থেকে ফেলে দিয়ে বললাম, শালা বেদ্যপ কোথাকার। শুভ্র রাগী ফেস করে বলল, কি বললি তুই? শুভ্রকে কিছু বলার আগে ধপাস করে পড়লাম। শালা সেন্সলেস হতে গিয়েও শান্তি নেই। লে, টেবিলের কোনায় কি ধাক্কাটাই না লাগলো, মা গো মা! এবার সত্যি ধপাস করে পড়ে সেন্সলেস হয়ে গেলাম। সেন্স আসার পরে দেখি আমি আমার রুমে, পাশে আম্মু বসা আর আব্বু দাঁড়িয়ে আছে। ভাইয়া চেয়ারে বসে স্পিড গিলে যাচ্ছে। আমাকে বসতে দেখে গোল গোল চোখ করে বলল, এই রোজ, তুই সেন্সলেস হয়ে গেলি কেন? ভাইয়াকে এখন কিভাবে বলি? যেদিন থেকে শুভ্র আমার বয়ফ্রেন্ড হয়েছে ঠিক তার 15 দিন পর থেকে নিজেকে মির্কি রোগী মনে হয়। থুরি, সেন্সলেসের উপর পিএইচডি করা রোগী। কারণ 15 দিন শুভ্র অতি ভদ্র ছেলে হয়েছিল, যেন তাহার চেয়ে ভদ্র দুটি হয় না। সবসময় ভাবতাম 15 দিন যাক, একে দিয়ে যা ইচ্ছা করাবো, কিন্তু কে জানতো শেষে 15 দিন পরে গিয়ে এইরকম শুভ্রকে আবিষ্কার করব। আজও মনে পড়ে 5 মাস 15 দিন আগের কথা। সেদিন প্রথমবার শুভ্র ঠাটিয়ে আমাকে চর মেরেছিল। আহা, কি ব্যথা পেয়েছিলাম আমি সেদিন। মনে হয়েছিল দাঁত খুলে পড়ে যাবে। পরে তো থাপ্পড়ের ব্যথা ভুলে গিয়ে দাঁত খুলে পড়ে যাবে সেই ভয়ে কেঁদেছিলাম। আমার কান্না থামাতে না পেরে শুভ্র আবারও আমাকে থাপ্পড় মেরেছিল। মনে হয়েছিল আমার বয়ফ্রেন্ড আমাকে থাপ্পড় থেরাপি দিচ্ছে। ভাইয়া ব্রু কুচকে তাকিয়ে আছে। আম্মু আমার পিঠে থাপ্পড় মেরে বলল, কিরে বল, সেন্সলেস কি করে হলি? তখনই রুমে শুভ্র এলো। শুভ্রর হাতে একটা প্লাস্টিকের বক্স। শুভ্র মুচকি হাসি দিয়ে বলল, রোদ আর মামনি তোমরা যাও, আমি রোজকে জিজ্ঞেস করছি, ও আমাকে বলবে। আমি বড় বড় চোখ করে আছি। কিছু বলতে গেলেই শুভ্র বলল, থেরাপি লাগবে রোজ পাখি। অমনি আমি ভয় পেয়ে মুখে আঙুল দিলাম। মনে মনে ভাবছি, ইয়া মাবুদ, এ কেমন বয়ফ্রেন্ড পেলাম যে কিনা কথায় কথায় থেরাপি দেয়। কতগুলো চুবানি যে খেয়েছি এর, আর
ঠাস ঠুস তো আছেই, পাগল বয়ফ্রেন্ড, থুরি জল্লাদ বয়ফ্রেন্ড। আমি বসে বসে নোক কামড়াচ্ছি, কারণ শুভ্রর কথায় সবাই চলে গিয়েছে। শুভ্র ব্রু কুচকে আমার পাশে বসে বলল, কি গো রেড রোজ বেবি, তোমার কি জন্মের শিক্ষা হয়েছে নাকি আরও বেশি শিক্ষা লাগবে? শেষের কথাটা দাঁতে দাঁত চেপে বলল। আমার কাঁপাকাঁপি আবার শুরু হয়ে গিয়েছে। কোনো রকম আমতা আমতা করে বললাম, না আর শিক্ষা লাগবে না। শুভ্র বাঁকা হাসি দিয়ে বলল, গুড গার্ল, আজ আসি ওকে। আজ তো তোর কলেজে ক্লাস করা হলো না, কালকে আমি যেন গিয়ে তোকে কলেজে পাই। আমি দ্রুত মাথা নাড়ালাম। শুভ্র রুম থেকে বের হতেই হাফ ছেড়ে বাঁচলাম আমি। পাশে প্লাস্টিকের বক্সটা রেখে গিয়েছে, ভেতরে কি খুলে দেখতেই হা হয়ে গেলাম। কত বড় বেদ্যপ আবার বরফ এনেছিল। আল্লাহ গো, এ কার খপ্পরে পড়লাম আমি। শুভ্র যাওয়ার পর ভাইয়া এসে বলল, এই তোর কি হয়েছিল? তাড়াতাড়ি বলতে গিয়ে বেফাস কথা বলে ফেললাম। স্যার পড়া ধরেছিল বুঝলি তো, আমার ওই পড়া হয়নি। ভয় পেয়ে আমি সেন্সলেস হয়ে গিয়েছি বলে মুখে হাত দিলাম। ভাইয়া হা করে তাকিয়ে আছে আমার দিকে, বাট মনে হচ্ছে না ও কথাটা বিশ্বাস করলো, কারণ আমি এতটা পচা স্টুডেন্ট নই, এটা সবাই জানে। ভাইয়া আমার রুম থেকে বেরিয়ে গেল। যাওয়ার আগে ব্রু কুচকে তাকিয়ে গেল। ভাইয়া যাওয়ার পর আমি দরজা আটকে দিলাম। দরজা আটকে ভাবতে লাগলাম 6 মাস আগের কথা, যেদিন প্রথম শুভ্রকে দেখে আমি ক্রাশ নামক বাস খাই। অতীত। আমি আর আম্মু মামনির বাসায় এসেছি। মামনি মানে হচ্ছে বড় খালামণি। জানি না আম্মু আজকে কেন এলো এখানে, কিন্তু এখানে আমার একটুও ভালো লাগে না। হঠাৎ আম্মু উঠে বলল, হ্যাঁ রে আপু, শুভ্র কোথায়? আমি আম্মুকে ডেকে বললাম, আম্মু শুভ্র ভাই এলো কোথা থেকে? শুভ্র ভাই কি আমেরিকা থেকে এসেছে নাকি? আমার কথায় মামুনি হেসে বলল, রোজ, তুই জানিস না শুভ্র এসেছে আরও 1 মাস আগে। ও এখানেই থাকবে এখন থেকে। তোর কলেজে ট্রান্সফার হয়েছে, এখনো যায়নি। আমি কিছুই বললাম না। এর মাঝে শুভ্র ভাই এসে হাজির হলো। শুভ্র ভাইকে দেখে আমি হা করে তাকিয়ে আছি। ব্ল্যাক শার্টের উপর ব্লু কালার জ্যাকেট পরা, ব্ল্যাক জিন্স প্যান্ট, হাতে ব্ল্যাক বেল্টের ঘড়ি, সিল্কি চুলগুলো কপালের সামনে পড়ে আছে, ফর্সামুখী বিন্দু বিন্দু ঘাম। শুভ্র ভাই জিব্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, আসসালামু আলাইকুম মামুনি। আম্মু মুচকি হেসে বলল, ওয়ালাইকুম আসসালাম বাবা। এদিকে আমি তো ফিদা হয়ে গেলাম। মনে মনে পণ করে ফেললাম, একেই আমি পটাবো। আহা, আমাদের কলেজে ইনি এসেছে, গুড। এবার কলেজের সবচেয়ে হ্যান্ডসাম ছেলেটি আমার বিএফ হবে। যেই ভাবা সেই কাজ। কিছুদিন পর কোনো এক গোধূলি লগ্নে শুভ্রকে আমি প্রপোজ করে দিলাম উইথ কদম ফুল। বেচারা হয়তো হতবাক হয়েছিল সেদিন। কেউ কাউকে কদম ফুল দিয়েও প্রপোজ করে নাকি? নির্ঘাত এটাই ভেবেছিল শুভ্র জানো। কিন্তু ব্যাটা আমাকে বিনা নোটিসে রিজেক্ট করে দিল। বুকের ভেতর চিনচিন ব্যথা অনুভব করছি। হায় আল্লাহ, আমার স্বপ্নের কি হবে? আমি যে কত কিছু ভেবে ফেলেছি। আমি পিছু ছাড়ার মেয়ে নই, নেভার। শুভ্রর পেছনে সুপার গ্লু আঠার মতো লেগে থাকলাম। অতঃপর 3 মাস পর আমার প্রপোজাল একসেপ্ট করলো। বুঝতে পারলাম একটা হাবাগোবা বয়ফ্রেন্ড পেয়েছি আমি। মনে মনে খুবই তৃপ্তি পেলাম। এবার এই ক্যাবলা কান্তকে দিয়ে যা খুশি করাবো। রিলেশনের 15 দিন পর ভাবলাম আজকে আমি নিজের বয়ফ্রেন্ডের পরীক্ষা নেব। পার্কে আমি আর শুভ্র বসে আছি। আমি শুভ্রকে বললাম, শুভ্র আমার কিছু কথা আছে। বেশ সিরিয়াস ভঙ্গিতে বললাম। শুভ্র মুখে লজ্জা ভাব করে বলল, বলুন কি বলবেন? এটাই আমার বিএফ, আমাকে আপনি করে বলে। ভাবের আর শেষ নেই আমার। আমি মনে মনে মজা পাচ্ছি খুব। হাসি চেপে বললাম, আমার এই রিলেশন রাখা সম্ভব না। আই ওয়ান্ট টু ব্রেক আপ উইথ ইউ। শুভ্র মুখটা কালো করে বলল, কি বললেন আপনি? আমি ভাব নিয়ে বললাম, আমি তোমার সাথে ব্রেকআপ করব। অমনি গালে ঠাস ঠাস করে চড় পড়লো। থাপ্পড় খেয়ে মাথা ঘুরানি দিচ্ছে প্রেগনেন্ট মানুষের মতো। শুভ্র আমাকে থাপ্পড় দিয়েছে, তাহলে রাঠির মতো হয়ে গিয়েছে আমার চোখ। শুভ্র দাঁতে দাঁত চেপে কিরমির করে বলল, আর কোনোদিন যদি ব্রেকআপের কথা মুখে আনিস তাহলে এরকম করে ঠাটিয়ে চড়াবো, বুঝলি? আমি পাক্কা 15 মিনিট ভিমরি খেয়েছিলাম। শুভ্রর আরেক থাপ্পড় খেয়ে বুঝলাম সব সত্যি, কিন্তু দাঁতে খুব ব্যথা অনুভব করছি। হায় আল্লাহ, দাঁত খুলে পড়ে যাবে না তো? তাহলে আমার কি হবে? বলে হাউমাউ করে কেঁদে দিলাম। পার্কে সবাই আমার দিকে তাকিয়ে আছে। শুভ্র মুখে বিরক্তি ফুটিয়ে বলল, এই তুই কান্না থামাবি নাকি ঠাটিয়ে আরেকটা দেব? তবুও আমার থামার নাম নেই। শুভ্র ঠাস করে সত্যি আরেকটা চড় দিল। মনে হচ্ছে আমি এই দুনিয়ায় নেই। শেষে এমন বয়ফ্রেন্ড জুটালাম কপালে, আল্লাহ গো, আমার আরামের দিন শেষ। সেদিন বাড়ি এসে ভ্যা ভ্যা করে খুব কেঁদেছিলাম। বর্তমান আম্মুর ডাকে অতীত থেকে বেরিয়ে এলাম।
মা গো মা, কি ভয়ঙ্কর অতীত। কত কিছু দিয়ে আমি গন্ডারটাকে পটিয়েছি, যদিও আমার দেওয়া কোনো কিছুই শুভ্র রাখেনি। বড়লোকের পোলা কিনা, ঠং। বলি কোথাকার নবাব জাদা তুই? কিছুদিন আগে কি চুবানিটাই না দিল আমাকে, সেটাও আবার আমাদেরই পুল থেকে। আল্লাহ, এর সাথে আমি থাকবো কি করে? পাক্কা চুবানি দিয়ে উপরে পাঠিয়ে দেবে। কি সাংঘাতিক ব্যাপার স্যাপার, ভাবা যায়? আমি মরে গেলে আমার ফিউচার ছেলেমেয়ের কি হবে? এত সুন্দর বয়ফ্রেন্ড হাতছাড়াও করা যাবে না। অন্য কোনো ডাইনি ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াবে, সেটাও আমার হ্যান্ডসাম শুভ্রর সাথে? নো ওয়ে, একে আমি ছাড়বো না। অবশ্য ছাড়বই বা কি করে? ব্রেকআপের কথা বললে যে ঠাস ঠাস দেয়। যাই হোক, এখন বরং ঘুমিয়ে পড়ি। মনের সুখে আপাতত ঘুমিয়ে নিলাম। পরের দিন রেডি হয়ে কলেজে চলে এলাম। শুভ্রর ভয়তে আগেই চলে এসেছি। এত ভোরে নাকি কেউ কলেজে আসে? ক্যান্টিনে বসে আছি শুধু শুধু। এর ভেতরে কলেজের কয়েকটা মেয়ে এলো। ওরা শুভ্রর সাথে ফাইনাল ইয়ারে। এদের ভেতর থেকে রিয়া বলল, তোমার বয়ফ্রেন্ড আসেনি? এমনি রাগ লাগছে। ভেঙচি কেটে বললাম, এলে তো দেখতে নি তাই না? বলে হনহন করে উপরে চলে এলাম। উপরে আসতেই দেখলাম শুভ্র আসছে। ব্যাগ থেকে রুটি আর কলা বের করলাম। খালি পেটে আপাতত এগুলোই উত্তম। পরে গিয়ে ক্যান্টিন থেকে বার্গার খেয়ে আসবো। রুটি আর কলা খেয়ে নিচে ফেলে দিয়েছি। ঠিক তখনই শুভ্র এলো আর পা পড়লো কলার খোসায়। আমি মুখে হাত দিয়ে আছি, বেচারা পড়ে যাবে। হলোও তাই। শুভ্র বাঁচতে গিয়ে ব্যাঙের মতো লাফ দিল, কিন্তু শেষ রক্ষা হলো না, উল্টো ধপাস করে পড়ে গেল। সবাই শুভ্রকে দেখে হাসি দিল। শুভ্র তাতে দাঁত চেপে উঠে দাঁড়িয়ে উপরে তাকালো। এখনো একটা কলা আমার হাতে, তাই শুভ্র বুঝে গেল আমিই খোসা ফেলেছি। শুভ্র নিচে দাঁড়িয়ে দাঁত কিরমির করছে আর আমি উপরে দাঁড়িয়ে কাঁপাকাঁপি করছি। শুভ্র রাগে ফোঁস করতে করতে উপরে এলো। আমি ভয়ে চুপসে এক কোনায় দাঁড়িয়ে আছি। শুভ্র আমার কাছে এসে চেঁচিয়ে বলল, এটা কি করলি তুই? তুই ইচ্ছে করে আমাকে দেখে কলার খোসা ফেলেছিস তাই না? এই যে আমি কালকে তোকে পিটিয়েছি তার জন্য। হ্যাঁ রে, তোর কলিজা কাঁপলো না? আমাকে ফেলে দেওয়ার সাহস কোথায় পেলি? আমি শুকনো ঢোক গিলে মিনমিন করে বললাম, আমি ইচ্ছে করে ফেলিনি, আসলে আমি দেখিনি তুমি আসছো। আমি না দেখেই খোসা ফেলেছি। শুভ্র জোরে এক ধমক দিয়ে বলল, যা শাট আপ রোজ, একদম মিথ্যে কথা বলবি না। তুই চল আমার সাথে নিচে চল। বলে কান ধরে নিচে নিয়ে। কলেজের সবাই হা করে তাকিয়ে আছে আর আমি ফুপিয়ে ফুপিয়ে কাঁদছি। সবাইকে তাকিয়ে থাকতে দেখে শুভ্র বলল, কি হচ্ছে এভাবে, কি দেখছো? যাও সবাই ক্লাসে যাও গো। শুভ্রর ধমক খেয়ে সবাই চলে গেল। শুভ্র আমাকে নিয়ে কলেজের পেছনে এলো। এখানে ইয়া বড় একটা পুকুর আছে। আল্লাহ আমাকে আবার চুবানি না দেয়। শুভ্র আমার ব্যাগ থেকে কলা নিল। আমি হা করে তাকিয়ে আছি ওর দিকে। সম্পূর্ণ কলা খেয়ে খোসা নিচে ফেললো। নিচে ফেলে আমার হাত ধরে হ্যাচকা টান দিল। টান দিয়ে হাত ছেড়ে দিতেই আমার পা গিয়ে পড়লো কলার খোসার উপরে। অমনি আমি ধপাস করে পড়ে গেলাম। আল্লাহ গো, আমার কোমর শেষ। শুভ্র হো হো করে হেসে দিয়ে বলল, হা হা হা, কি এবার কেমন লাগলো? তখন আমিও ব্যথা পেয়েছিলাম। ইচ্ছে করছে ওর চুল টেনে ছিঁড়তে। আমি আস্তে করে উঠে বললাম, তুমি আমাকে ভালোবাসো না শুভ্র? বলতেই দেখলাম ওর মুখ কালো হয়ে গেল। আমি সেসব উপেক্ষা করে ওর পিঠে কিল দিলাম। অমনি শুভ্র অস্ফুট আওয়াজে আহ করে উঠল। আমি থতমত খেয়ে গেলাম। এইটুকু কিলে ব্যথা পেল? কোমরে দু হাত রেখে বললাম, নাটক করছো? শুভ্র দাঁত কেলিয়ে বলল, তোর মতো নাকি রে পেতনি। ভেঙচি কেটে হাঁটা ধরলাম। আজকেও আর ক্লাস করা হলো না। শুভ্রকে বলে আমি বাড়ি চলে আসলাম। শুভ্র একা আসতে দিল না, ওর গাড়িতে করে আমাকে বাড়ি নিয়ে গেল। গাড়ি থেকে নামার সময় দেখলাম ওর চোখ মুখ কেমন যেন লাগছে, তাই বললাম, শুভ্র আর ইউ ওকে? শুভ্র মুচকি হেসে বলল, হ্যাঁ, জাস্ট মাথাটা একটু ব্যথা করছে, বাসায় গিয়ে মেডিসিন নিলে ঠিক হয়ে যাবে। আমি গাড়ি থেকে নেমে ভেতরে চলে এলাম। আমাকে দেখেই আম্মু এসে ব্রুকুচকে বলল, ক্লাস এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল? আমতা আমতা করে বললাম, না ভালো লাগছিল না তাই চলে এসেছি। বলে তাড়াতাড়ি রুমে চলে এলাম। এদিকে শুভ্র বাড়ি যেতেই ওর মা বলল, এত তাড়াতাড়ি এলি? শুভ্র সোফায় বসতে বসতে বলল, মাথায় পেইন হচ্ছে তাই চলে এসেছি। উনি মেডিসিন এনে শুভ্রকে দিল। শুভ্র মেডিসিন নিয়ে রুমে গিয়ে শুয়ে পড়ল। পরের দিন কলেজে এলাম। আজকে ক্লাস করতে হবে। আমি কলেজে যেতেই সামির এসে বলল, রোজ তোমার সাথে কথা আছে। আমি ব্রুকুচকে বললাম, কি কথা? সামির আমতা আমতা করছে। তখনই শুভ্র এসে আমার হাত ধরলো। শুভ্রর চাহনিতে আমার গলা শুকিয়ে যাচ্ছে।
শুভ্র আমাকে টেনে ছাদে নিয়ে এসে ধাক্কা দিল, তবে আমি নিজেকে সামলে নিলাম। ছাদের বাউন্ডারি অনেক দূরে। শুভ্র চিৎকার করে বলে উঠল, তোকে বলেছি না আমি, তুই কোনো ছেলের সাথে কথা বলবি না। তোতলাতে তোতলাতে বললাম, ওই এসেছিল কথা বলতে। শুভ্র ঠাস করে এক থাপ্পড় মেরে বলল, তো তুই বললি কেন? থাপ্পড় খেয়ে ফুপিয়ে কেটে দিলাম। শুভ্র ব্রু কুচকে তাকিয়ে বলল, আর যদি কথা বলতে দেখি এই গালটা আর গাল থাকবে না। মনে মনে বললাম, গাল এমনিতেও আর গাল নেই, তোর থাপ্পড় থেরাপিতে মাঠ হয়ে গিয়েছে। সুযোগ পেলে তোকে আমি ডিম থেরাপি দেবো শালা। শুভ্র আমাকে নিয়ে নিচে এসে বলল, যা ক্লাসে যা। ভেঙচি কেটে ক্লাসে চলে এলাম। এভাবেই কয়েকদিন কেটে গেল। শুভ্রর এসব চলছেই প্রতিদিন। এখানে যাবি না, ওখানে যাবি না, এটা করবি না, ওটা করবি না, কোনো ছেলের সাথে কথা বলবি না। এর মাঝে আমাকে মামুনিও বাড়ি যেতে বলল। শুভ্রর ভয়তে প্রথমে রাজি হইনি আমি, পরে আম্মুর আর মামুনির জন্য রাজি হয়েছি। সকালে ঘুম থেকে উঠেই ব্যালকনিতে এলাম। সকালের মিষ্টি বাতাসে মনটা শান্ত হয়ে যায় একদম। ফ্রেশ হয়ে নিচে আসতেই মামুনি কফি দিল। এটা কি করব মামুনি? মামুনি কিচেনে যেতে যেতে বলল, এটা একটু শুভ্রকে দিয়ে আসো না। হয়ে গেল পা টিপে টিপে শুভ্রর রুমে এলাম। ওমা, ইনি তো ঘুমিয়ে পানি পান্তা। শুভ্রর গায়ে একটা ব্ল্যাক টি শার্ট আর ধূসর কালার 3/4 প্যান্ট। কপালের উপর কিছু চুল এসে পড়েছে। জানলা ভেদ করে মুখে সূর্যের আলো। সব মিলিয়ে আরেক দফা ক্রাশ খেলাম আমি। তবে এই মুহূর্তে কিছু শয়তানি চাপলো আমার ছোট্ট মাথায়। অনেক জ্বালিয়েছো চান্দু তুমি আমাকে, আজ আমি সব শোধ তুলবো বেদ্যপ। যেই ভাবা আমার রুম থেকে মেকআপ বক্স নিয়ে এলাম। এরপর আস্তে ওর পাশে বসে সুন্দর করে মেকআপ করে দিলাম। চোখে আইশ্যাডো দিয়ে দিলাম আগে, এরপর এক এক করে সব দিলাম। মেকআপ রুমে রেখে আবার আসতেই দেখলাম শুভ্র বসে বসে কফি খাচ্ছে। ফোন দিয়ে আটলাম। শুভ্রকে যেইভাবেই হোক নিচে নিতে হবে। আমাকে দেখেই ব্রু কুচকে বলল, চোরের মতো উকিঝুঁকি মারছিস কেন? এটা কেমন বয়ফ্রেন্ড ভাবছি। রাগটা সামলে বললাম, মামুনি নিচে ডাকে তোমাকে। শুভ্র মগটা নিয়ে আমার কাছে এলো। নিচে আসতেই মামুনি, আঙ্কেল, দিদা হেসে দিল। সার্ভেন্টরাও হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। শুভ্র কিছু বুঝতে না পেরে বলল, হোয়াট হ্যাপেন্ড গাইস? আম্মু, তোমরা হাসছো কেন? দিদা হাসতে হাসতে বলল, গিয়ে আয়না দেখ, বুঝে যাবি। শুভ্র দৌড়ে রুমে গেল। এদিকে আমি ভাবছি, আজকে আমি শেষ। শুভ্র ঠিকই বুঝে যাবে এটা আমার কাজ। এর মাঝে শুভ্রর চিৎকার কানে এলো, রোজের বাচ্চা, তুই আজকে শেষ। আল্লাহ, দড়ি ফালাও, উপরে উঠে যাই। শুভ্র একটু পর হন হন করে নিচে এলো। এসেই আমার হাত ধরতে গেল। দৌড়ে মামুনির পেছনে লুকোতেই মামুনি বলল, শুভ্র রোজকে কিছু বলবি না? শুভ্রর আগে ফোঁস করতে করতে বলল, রোজকে কিছু বলবো না নয়, বরং রোজকে আমি ছাড়বো না আজ। আমি শুকনো ঢোক গিলছি। এখন আমার কি হবে? শুভ্র আমার হাত ধরে উপরে এনে বলল, যা তোর রুম থেকে মেকআপ বক্স নিয়ে আয়। আমি ব্রুকুচকে বললাম, তুমি আরো মেকআপ করবে? শুভ্র দাঁতে দাঁত চেপে বলল, আই সেইড গো রোজ। এক দৌড়ে রুমে চলে এলাম। রুম থেকে মেকআপ বক্স নিয়ে শুভ্রর রুমে এলাম। শুভ্র আমার হাতে মেকআপ বক্স দেখে বাঁকা হেসে বলল, এবার আমাকে যেভাবে সাজিয়েছিস ঠিক সেভাবে তুই নিজে সাজবি, না হলে আমি কি করব তুই ভালো করেই জানিস। শুভ্রর কথা শুনে নিজেকে এলিয়েন মনে হচ্ছে। মানে আমি নিজেই নিজেকে এরকম বাজে করে সাজাবো? এখন নিজেকে প্রশ্ন করতে ইচ্ছে করছে, সোনার রোজ, তুই কি উল্টো লগ্নে জন্মেছিলি? নয়তো সবসময় উল্টো কাজ কেন করিস? এসব ভাবনার মাঝে শুভ্র ধমক দিয়ে বলল, এই তোকে কি বললাম আমি? আমি মিনমিন করে বলে উঠলাম, ইয়ে শুভ্র, না সাজলে হয় না। শুভ্র রাগি ফেস করে বলল, আমাকে সাজানোর সময় মনে ছিল না? এখন তুই 10 মিনিটে এমন সাজবি, না হলে 11 মিনিট পর তোকে আমি চুবানি দেব, আর সাথে ঠাটিয়ে চর ফ্রি। শুকনো ঢোক গিলে মনে মনে ভাবছি, হায় আল্লাহ, কি কুত্তা ভাগ্য আমার। নিজের কিউট পিউট চেহারা এখন নিজের হাতে আমাকে ভূত বানাতে হবে। হাউ জঘন্য ব্যাপার মাবুদ গো। শুভ্র আবার ধমক দিতেই আয়নার সামনে বসে পড়লাম। এরপর সাজতে শুরু করি। প্রথমে সিম্পল ভাবে সাজলাম। আহা, এভাবে কি কিউট লাগছে আমাকে। পরে পেতনি সাজতে হবে ভেবে কান্না পাচ্ছে। হঠাৎ দরজা লাগানোর আওয়াজে তাকিয়ে পড়লাম। শুভ্র দরজা লাগিয়েছে কেন? তাহলে কি এখন থেরাপি দেবে নাকি? কিন্তু শুভ্রর চোখের দিকে তাকিয়ে আমি অনেক বেশি অবাক হয়ে গেলাম। শুভ্রর চোখে আজকে রাগ না, আমি অন্যরকম নেশা দেখতে পাচ্ছি। শুভ্র 1 পা 2 পা করে এগিয়ে আসছে। কেন জানি না ভয় হতে লাগলো, তাই মেকআপ বক্স রেখে চলে এলাম। দরজার কাছে আসতে আসতে শুভ্র আমার হাত ধরে হ্যাচকার টান মেরে নিজের সাথে মিশিয়ে ফেললো। আমি ছুটতে চাইলেই শুভ্র আমার কোমর চেপে ধরলো। শুভ্র আমার কোমরে হাত দিতেই আমি কেঁপে উঠলাম। চোখ গোল গোল করে ওর দিকে তাকিয়ে বললাম,
শুভ্র কি করছো? শুভ্র আমার ঠোঁটে আঙুল দিয়ে বলল, হিস, কোনো কথা বলবি না। তুই না চাইতিস তোর বয়ফ্রেন্ড রোমান্টিক হোক? আমি আর কি বলবো। শুভ্র আমার এত কাছে আসাতে আমার শরীর রীতিমতো কাঁপছে, বুকের ভেতর কেউ যেন ঢোল পিটাচ্ছে। এর মাঝে শুভ্র আমার ঠোঁটে ওর ঠোঁট ছুঁয়ে দিল। আমার চোখগুলো যেন কোটর থেকে বেরিয়ে আসবে। আমি কিছু বুঝতে পারছি না। শুভ্রর ঠোঁট এখনো আমার ঠোঁটে। আমি এক হাতে শুভ্র টি শার্ট খামচে ধরে আছি, আরেক হাতে নিজের জামা খামচে ধরে আছি। কিছুক্ষণ পর শুভ্র ঠোঁট থেকে সরে এলো, এক হাত দিয়ে নিজের ঠোঁটে হাত বুলিয়ে বলল, ওয়াও রেড রোজ, তোর ঠোঁট তো খুব সফট। লজ্জায় আমি চোখ নামিয়ে নিয়েছি। ঘন ঘন নিঃশ্বাস নিয়ে দরজা খুলে বেরিয়ে এলাম। রুমে এসে দরজা আটকে বেডে বসে পড়লাম। কেন জানি না শুভ্রকে আটকাতে পারিনি আমি। এইদিকে নিজের কাছে লজ্জাও লাগছে প্রচুর। কেন যে বলেছিলাম রোমান্টিক হতে কে জানে। আয়নার সামনে দাঁড়িয়ে আছি, বারবার আজকের কথা মনে পড়ছে। মামুনির ডাকে দৌড়ে নিচে চলে এলাম। ততক্ষণে শুভ্র ফ্রেশ হয়ে চলে এসেছে। আমাকে দেখেই মামুনি বলে উঠল, বাহ, রোজ তোকে খুব সুন্দর লাগছে। সাথে দিদা আর সাহেল আঙ্কেলও বলল। সাহেল আঙ্কেল হচ্ছে শুভ্রর বাবা। ব্রেকফাস্ট শেষ করে এখান থেকে কলেজে গেলাম। এইভাবে এখানে 4 দিন থেকে বাড়ি চলে এলাম। বাড়ি আসতেই আম্মু ব্রুকুচকে বলল, এত তাড়াতাড়ি চলে এলি কেন? আমি কিছু বলার আগেই ভাইয়া বলল, ভালো হয়েছে এসেছে আম্মু, বাড়িতে একটা পেতনি থাকা ভালো। আমি গাল ফুলিয়ে রুমে চলে এলাম। কেটে গিয়েছে আরো কয়েকটা দিন। শুভ্রর আর আমার রিলেশনের 7 মাস শেষ। একদিন আমি কলেজে লেট করে গেলাম, আর ওদিকে শুভ্রকে দেখে রাহি এসে বলল, তোমার গার্লফ্রেন্ড আসেনি? শুভ্র জানে রাহি ওকে লাইক করে, আর এটাও জানে রাহি চিপকুমে। তাই শুভ্র বিরক্তি নিয়ে বলল, এলে তো দেখতেই, তাই না? রাহি মুখটা বাঁকিয়ে বলল, আচ্ছা, ওর মাঝে কি আছে যে তুমি ওকে এতটা ভালোবাসো? ওয়েট, আদৌ ভালোবাসো তো? না যে থাপ্পড় দাও ওকে, মনে হয় না ভালোবাসো। শুভ্র রেগে চেঁচিয়ে বলল, জাস্ট শাট আপ রাহি, একটাও বাজে কথা বলবে না তুমি। রোজকে আমি ভালোবাসি, ভীষণ ভালোবাসি। ভালোবাসি বলেই ওকে শাসন করি। আর খবরদার নেক্সট টাইম এটা বলবে না তুমি। রাহি মুচকি হেসে বলল, সত্যি এত ভালোবাসো? শুভ্র চোয়াল শক্ত করে বলল, নিজের থেকেও বেশি ভালোবাসি। হঠাৎই রাহি শুভ্রকে জড়িয়ে ধরল। এদিকে আমি সব না জানলেও এটা শুনেছি শুভ্র বলেছে নিজের থেকে বেশি ভালোবাসে। রাহি শুভ্রকে জড়িয়ে ধরাতে আমার মাথায় যেন বাজ পড়ল। তাহলে কি শুভ্র রাহিকে ভালোবাসে? তার জন্য আমার সাথে এমন করে? আমাকে দেখে রাহি শুভ্রকে ছেড়ে বলল, আরে রোজ, তুমি কখন এলে? রাগে মাথা ছিঁড়ে যাচ্ছে আমার। রেগে বললাম, কেন, এসে কি তোমাদের ডিস্টার্ব করলাম? শুভ্র ব্রুকুচকে বলল, এসব কি বলছিস তুই? রাহি হাসি দিয়ে বলল, তোমার কথাই বলছিল শুভ্র। শুভ্রকে নিয়ে আমি চলে এলাম। অনেক হয়েছে, আজকে শেষ হবে। আজকে আমি ব্রেকআপ করবই। যাক, সুযোগ তো পেলাম ব্রেকআপ করার। এই পাজি বেয়াদব জল্লাটার থেকে রেহাই পাবো। শুভ্রকে নিয়ে কলেজের পেছনের পুকুর সাইডে চলে এলাম। শুভ্র আমার হাত ছাড়িয়ে বলল, এখানে নিয়ে এলি কেন? আমি সাহস করে বললাম, সবকিছু শেষ করতেই শুভ্র, আজকে আমি ব্রেকআপ করবই। হঠাৎ শুভ্র রেগে বলল, কি বললি তুই? বলে থাপ্পড় মারার জন্য হাত ওঠালো। অমনি আমি শুভ্রর হাত ধরে ফেললাম। জানি না হঠাৎ কোথা থেকে এত রাগ ভর করলো। শুভ্রর হাত জোড়া দিয়ে ফেলে আমি ওর গালে ঠাস করে এক থাপ্পড় মেরে দিলাম। শুভ্র হতবাক হয়ে তাকালো আমার দিকে। আমি রেগে আগুন হয়ে বললাম, খবরদার আমার গায়ে হাত তুলবে না। অনেক সহ্য করেছি আমি তোমাকে, আর আমার লাইফটা হেল করে রেখেছো তুমি। আমার গায়ে হাত তোলা, চুবানি দেওয়া, রোজ এটা করবি না, ওটা করবি না, এখানে যাবি না, ওখানে যাবি না, কোনো ছেলেদের সাথে কথা বলবি না, ব্যাস অনেক হয়েছে। এসব আর না। আমার মনে হয় তুমি আমাকে কখনোই ভালোবাসোনি। ভালোবাসলে এরকম করতে না তুমি। শুভ্র এতক্ষণ মাথা নিচু করেছিল। আমার শেষের কথা শুনতেই মাথা তুলল। শুভ্র মাথা তুলতেই আমি অবাক হলাম। শুভ্রর চোখে পানি টলমল করছে। শুভ্র কাপা কাপা গলায় বলল, তুই আমাকে ভালোবাসিস তো রোজ? আমার মুখে কোনো কথা নেই। তুই কোনোদিন ভালোবেসেছিস আমাকে? মানছি আমি তোকে অনেক জ্বালাই, কিন্তু বিশ্বাস কর রেড রোজ, আমি তোকে ভালোবাসি। ভালোবাসি বলেই কোনো ছেলেদের সাথে তুই কথা বললে আমার খুব রাগ লাগে, খুব বেশি রাগ লাগে। তুই যখন এই কথা তুলেই ফেললি, তখন আমিও একটা কথা বলি। আমি ওর দিকে তাকাতেই শুভ্র বলল, তুই আমাকে ভালোবাসিস না জানি। 7 মাস আগে তুই আমার চেহারার ফেসে প্রেমে পড়েছিলি, রাইট? আমি থ হয়ে গেলাম। এটা তো সত্যি কথা। আমি শুভ্রর ফেস দেখেই ফিদা হয়েছিলাম, আর তাই ঠিক করি ওর সাথে প্রেম করব। এর মাঝে শুভ্র বলল, তুই চেয়েছিলি ক্যাম্পাসের সব থেকে হ্যান্ডসাম শুভ্রকে
তোর প্রেমে ফেলতে, যাতে তুই আমাকে পটিয়ে ভাব নিতে পারিস। তুই তো কোনোদিন আমাকে ভালোবাসিসনি রোজ, তবু আমি সব জেনে তোর প্রপোজ কেন অ্যাকসেপ্ট করেছি জানিস? আমি প্রশ্নবোধকভাবে তাকিয়ে আছি। কারণ তোকে আমি অনেক আগে থেকে ভালোবাসি। আমার গার্লফ্রেন্ড হয়েও যখন তুই আমারই সামনে অন্য ছেলেদের দেখলে বলতি না, ইস কি কিউট, আমি তো ক্রাশ খেয়ে গেলাম, তখন ঠিক বুকের মাঝে লাগতো আমার। আমি আর কখনো তোকে মারবো না, তুই যা ইচ্ছে করতে পারিস রোজ, কিন্তু ব্রেকআপ করিস না প্লিজ। তোকে আমি অনেক ভালোবাসি রোজ। আমি অবাক হয়ে তাকিয়ে আছি। সব জেনেও আমাকে ভালোবাসে, কিন্তু না, আমার কি তাতে? ব্রেকআপ আমি আজকেই করব। তাই বললাম, শোনো, আমি ব্রেকআপ করব, আর এটাই ফাইনাল, বাই। আজকের পর আমাদের রিলেশন থাকবে না। তোমার থেকে সামির অনেক ভালো, আমি ওর সাথেই প্রেম করব। আমি তোমার থেকে মুক্তি চাই। বলে আসতে গেলেই শুভ্র আমার হাত ধরে বলল, রেড রোজ, প্লিজ এমন করিস না, আমাকে ছেড়ে এভাবে চলে যাস না প্লিজ। আমি তোকে প্রমিস করছি, তুই যা বলবি আমি সব করব। প্রয়োজনে তুই উঠতে বললে উঠবো, তুই বসতে বললে বসবো, তুই যদি বলিস শুভ্র স্ট্যাচু তাই হয়ে যাব। তবুও এরকম করিস না রে রোজ, প্লিজ। আমার খুব কষ্ট হচ্ছে রোজ, মাথায় খুব ব্যথা করছে, চলে যাস না প্লিজ। কেন যেন আমার পাষাণ মন শুনল না এসব। শুভ্রকে ফেলে আমি চলে এলাম। আসতে আসতে শুনেছিলাম শুভ্র চেঁচিয়ে বলেছিল, রোজ প্লিজ ডোন্ট লিভ মি, আই ক্যান লিভ উইদাউট ইউ রোজ। আর কিছু না শুনে বাড়ি চলে এলাম। বাড়ি আসতেই দেখলাম ড্রয়িং রুমে মামুনি। মামুনি এখন এখানে কি করছে? আমাকে দেখে মামুনি এগিয়ে এসে বলল, রোজমা, আমার সাথে হসপিটালে চল তো। আমি না বুঝে বললাম, হাসপাতালে কেন? মামুনি একটা বড় শ্বাস নিয়ে বলল, শুভ্র রিপোর্ট আনতে। তোর আঙ্কেল অফিসে আর শুভ্রকে নেব না, আগে আমি আর তুই গিয়ে শুনি, চল। বলে আমার হাত ধরে নিয়ে এলো। এইদিকে আমি ভাবছি, শুভ্রর রিপোর্ট মানে? শুভ্রর আবার কি হয়েছে? মনটা কেমন একটা করছে। হাসপাতালে এসে আমি আর মামুনি ডক্টরের কেবিনে এলাম। ডক্টর আমাকে দেখে বলল, উনি কে? মামুনি পরিচয় দিতেই ডক্টর বলল, দেখুন, আমি যেটা বলবো আপনারা ভয় পাবেন না প্লিজ, স্পেশালি আপনি মিসেস চৌধুরী। মামুনিকে বলল। মামুনি ভয় পেয়ে বলল, কেন, কি হয়েছে আমার ছেলে? ডক্টর একটু চুপ থেকে বলল, ব্রেনে প্রবলেম আছে, সেটাও আগে থেকে। ডক্টরের কথা শুনে আমি অবাক। শুভ্রর ব্রেইনে প্রবলেম? ডক্টর একটু পর আবার বলল, ছোটবেলায় কি উনি শর্ট পেয়েছিল? মামুনি ছলছল চোখে বলল, পেয়েছিল, তখন ওর বয়স 5 বছর। আমার ছেলে মারা যাওয়াতে নিয়েছিল। এবার আমি আকাশ থেকে পড়লাম। মামুনির ছেলে ছিল আর আমি জানি না। অবশ্য তখন আমার জন্মও হয়নি। ডক্টর মামুনির কথা শুনে বলল, ইয়েস, আর সেটা থেকেই ওনার ব্রেন ডিসঅর্ডার হয়ে গিয়েছে। এখন যদি হঠাৎ করেই ওনার লাইফে কেউ আসে, তাকে উনি যে কোনোভাবে নিজের কাছে রাখতে চাইবে। যেমন ওনার ভাই হঠাৎ এসে হঠাৎ চলে গিয়েছে, আর এই ভয়টাই ওনার ভেতরে কাজ করে। তাই উনি তাকে নিজের কাছে রাখতে সব করতে পারে, এমনকি তার উপর টর্চার করতে পারে, কিন্তু তাকে আঘাত করে উনি নিজেই নিজেকে আঘাত করবে। আর হঠাৎ করে লাইফে কে আসবে বুঝতেই পারছেন, ওনার ভাই মারা গিয়েছে আগেই, আর আপনারা ওনার মা বাবা জন্মের পর আপনাদের দেখে এসেছে। মিসেস চৌধুরী, বুঝতে পারছেন আমি ওনার ভালোবাসার মানুষের কথা বলছি। যদি এমন কেউ থেকে থাকে আর সে যদি ওনাকে ছেড়ে চলে যায়, তাহলে ওনার এই প্রবলেমটা বেড়ে যাবে। আর শুনতে পারলাম না। আমি ডক্টরের কেবিন থেকে বেরিয়ে এলাম। এটা কি করে ফেললাম আমি? শুভ্র আমাকে ভালোবাসে। ও যা করেছে আমাকে নিজের কাছে রাখতে করেছে। আর ওর তো ব্রেনে প্রবলেম, তাই ও এরকম করেছে। এবার কি করব আমি? আমাকে এক্ষুনি ওর কাছে যেতে হবে। একটা রিক্সা নিয়ে আবার সেখানে চলে এলাম। শুভ্র এখনো সেখানেই দাঁড়ানো। দূর থেকে স্বস্তি পেলাম, ঠিক তো আছে। হঠাৎ দেখলাম শুভ্র উঠে এসেছে। আমি ভাবছি সেদিন শুভ্রর পিঠে কিল দেওয়ায় শুভ্র আহ করে উঠেছিল। আর ডক্টর বলল, যাকে শুভ্র ভালোবাসে তাকে আঘাত করে। শুভ্র নিজেই নিজেকে আঘাত করবে। তাতে কি শুভ্র আমাকে মেরে নিজেকে এর মাঝে? রাস্তায় চোখ যেতেই আমি আটকে উঠলাম। শুভ্র ধীর পায়ে হাঁটছে। ওর পেছনে একটা গাড়ি আসছে। আমি ডেকে ওকে সরাতে চাইছি, কিন্তু আমার কোনো কথা মনে হয় ও শুনছে না। না, আমাকে কিছু করতে হবে ভেবে দৌড় দিলাম, কিন্তু তার আগেই যা হবার হয়ে গেল। গাড়িটা শুভ্রকে ধাক্কা দিয়ে চলে গেল। শুভ্র মুখ থুবড়ে রাস্তার আরেক পাশে গিয়ে পড়ল। শুভ্র সমস্ত শরীর রক্তে লাল হয়ে গিয়েছে। আমি আস্তে আস্তে ওর সামনে গেলাম। আমাকে দেখেই শুভ্র মুচকি হেসে বলল, মুক্তি চেয়েছিলি না, যা তোকে মুক্তি দিয়ে দিলাম।
বলে শুভ্র চোখ দুটো বন্ধ করে নিল। শুভ্র চোখ বন্ধ করতেই চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ল। আমি ধপ করে ওর সামনে বসে পড়লাম। আমার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। কিছুক্ষণ পর ডক্টরের কথা মনে পড়তেই আমি শুভ্রর পিঠ থেকে শার্ট ওঠালাম। এবার যেন আমি স্তব্ধ হয়ে গিয়েছি। কলিজাটা যেন কেউ বের করে নিচ্ছে। শুভ্রর পিঠ ভর্তি আঘাতের চিহ্ন। চিৎকার করে শুভ্রকে ডাকছি, কিন্তু শুভ্রর কোনো সাড়া নেই। শুভ্র কোনো সাড়া শব্দ না পেয়ে এবার আমার হাত পা ঠান্ডা হয়ে আসছে। চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। রাস্তায় ইতিমধ্যে মানুষ জড়ো হয়ে গিয়েছে। শুভ্রর মাথাটা কোলে নিয়ে বললাম, শুভ্র প্লিজ চোখ খুলো, প্লিজ আমার সাথে কথা বলো। আমি আর কোনোদিন তোমাকে ছেড়ে যাব না। আমি তো সামিরের কথা রেগে বলেছি। তুমি যা বলবে আমি সব শুনবো। আমাকে মারলেও আমি রাগ করব না। আমিও তোমাকে ভালোবাসি শুভ্র, প্লিজ চোখ খুলো শুভ্র। রাস্তার লোকজন বলা বলি করছে, ছেলেটা মনে হয় বাঁচবে না। শুভ্রকে নিয়ে ইমিডিয়েটলি হসপিটালে যেতে হবে। সবাইকে ধমক দিয়ে বলে উঠলাম, চুপ করুন আপনারা প্লিজ। দেখছেন একটা ছেলে এভাবে পড়ে আছে, আপনাদের উচিত ওকে হসপিটালে নিতে আমাকে সাহায্য করা, কিন্তু আপনারা সেটা না করে ও বাঁচবে কিনা সেটা বলছেন। এর মাঝে একটা ছেলে এসে বলল, আপনি ওনাকে আমার গাড়িতে নিয়ে আসুন। তাকিয়ে দেখলাম একটা ছেলে, বয়স খুব বেশি না, 21 কি 22 হবে। তাড়াতাড়ি শুভ্রকে ধরে ওর গাড়িতে ওঠালো। আমি মামুনিকে আর সবাইকে ফোন দিয়ে বলে দিয়েছি, কিন্তু বুঝতে পারছি না কিভাবে সবাইকে বলবো যে শুভ্রর অ্যাক্সিডেন্ট আমার জন্য হয়েছে। ভাবনার মাঝে এই হসপিটালে এসে পৌঁছালাম। ছেলেটা গিয়ে ডক্টর ওয়ার্ড বয়কে ডেকে আনলো। ওরা শুভ্রকে নিয়ে ভেতরে চলে গেল। আমি পেছনে যেতে নিলেই ছেলেটা বলল, চিন্তা না করে দোয়া করুন, ওনার যেন কিছু না হয়। আমি থেমে গিয়ে বললাম, আপনি ভেতরে যাবেন না? ছেলেটা মুখটা ছোট্ট করে বলল, সরি, আমি যেতে পারবো না। অ্যাকচুয়ালি আজকে লন্ডন থেকে ফিরেছি। বাসায় পৌঁছানোর কথা 11টায়, আর এখন সেখানে 1টা বেজে গিয়েছে। বাসার সবাই আমাকে নিয়ে খুব প্রসেসিভ, আর একটু লেট হলেই টেনশন করবে। ফোনে চার্জও নেই যে জানিয়ে দেব। আর আসি, হ্যাঁ। ছেলেটাকে থ্যাঙ্কস জানিয়ে চলে এলাম। কিছুক্ষণ পর সবাই চলে এলো। মামুনি এসেই বলল, রোজ এসব কি করে হলো? ভয়ে আমি কোনো কিছু বলছি না, শুধু কান্না করে যাচ্ছি আর আল্লাহকে ডাকছি শুভ্রর যেন কিচ্ছু না হয়। মামুনি কান্না করতে করতে অসুস্থ হয়ে গিয়েছে। ভাইয়া আমাকে টেনে একটু দূরে এনে বলল, রোজ এসব কিভাবে হলো? ভাইয়াকে জড়িয়ে ধরে কেঁদে দিলাম। ভাইয়াও আমাকে জড়িয়ে ধরে বলল, আমাকে অ্যাটলিস্ট বল রোজ। ভাইয়াকে এক এক করে সব বললাম। আমার কথা শুনে ভাইয়া হতাশ হয়ে বলল, তুই এটা কি করলি রোজ? শুভ্রকে এভাবে হার্ট করলি? শুভ্র তোকে অনেক ভালোবাসে, সেটাও অনেক আগে থেকে রোজ। আমি অবাক হয়ে বললাম, তুমি এসব জানো ভাইয়া? ভাইয়া জোরে একটা শ্বাস নিয়ে বলল, হ্যাঁ আমি সব জানি। আমি কাঁদতে কাঁদতে বললাম, তাহলে আমাকে কেন জানাওনি? ভাইয়া কিছু বলবে তার আগেই ডক্টর এলো। ডক্টরকে বের হতে দেখে আমি চলে এলাম। তবে ডক্টর মুখটা কালো করে রেখেছে, যেটা দেখে আমার শরীর কাঁপছে। আমার শুভ্র ঠিক আছে তো? ডক্টরকে চুপ থাকতে দেখে বললাম, ডক্টর আপনি চুপ করে আছেন কেন? শুভ্র ঠিক আছে তো? ওর কিছু হয়নি তো? আমরা দেখা করতে পারি ওর সাথে? প্লিজ চুপ না থেকে বলুন। ডক্টর একটু চুপ থেকে বলল, দেখুন অপারেশন আমরা করেছি, 24 ঘন্টা গেলে ওনার সেন্স আসবে। ডক্টরের কথায় সবাই স্বস্তির নিঃশ্বাস নিল, কিন্তু একটু পরেই ডক্টর আবার বলল, তবে একটা প্রবলেম আছে। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, কি প্রবলেম ডক্টর? ডক্টর দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ওনার ব্রেন আগে থেকেই প্রবলেম ছিল, আর এটা আপনারা সবাই মেবি জানেন, যেটাকে ব্রেন ডিসঅর্ডার বলা হয়ে থাকে। আর আজকের অ্যাক্সিডেন্ট ওনার ব্রেন এফেক্ট ফেলেছে, যার কারণে আজ হোক বা কাল, ইনফ্যাক্ট যে কোনো সময় ওনার মেমোরি লস হয়ে যেতে পারে। ডক্টরের কথায় মামুনি থপ করে বসে পড়ল। সবার মাঝে পিন পতন নীরবতা বিরাজ করছে, আর আমি দুপা পিছিয়ে গেলাম। তখনই ডক্টর বলল, রিল্যাক্স, যদি ভাগ্য ভালো হয় তবে ওনার মেমোরি লস নাও হতে পারে। এখন সবটা ভাগ্যর ব্যাপার। উনি এখন এরকম একটা জায়গায় দাঁড়ানো, প্রতিটা মোমেন্টে ভাগ্য কি চায় মনে রাখতে হবে। ভাগ্য সহায় থাকলে মেমোরি লস হবে না, আর যদি ভাগ্য ওনার সাথে খেলে তবে ওনার মেমোরি লস যখন তখন হবে, সেটা হোক আজ, কাল বা কয়েক বছর। আর মেমোরি লস হলেই বোঝা যাবে উনি আসলে কি ভুলে গিয়েছে। অনেক কিছু মনে থাকবে, আবার অনেক কিছুই ভুলে যাবে। এখন আপনারা আল্লাহকে ডাকুন যেন ভাগ্য সহায় থাকে। আর একটা কথা, ওনার পিঠে আঘাতের দাগ, মেবি বেল্ট বা অন্য কিছুর আঘাত। আমি মেডিসিন দিয়ে দেব, ঠিক হয়ে যাবে।
বলে ডক্টর চলে গেল। মামুনি এতক্ষণে সেন্সলেস হয়ে গিয়েছে। আঙ্কেলও নিঃশব্দে কেঁদে চলেছে। আমার আম্মুও তখন থেকে কাঁদছে। বাসায় দিদা আছে। দিদা যদি এসব জানে, এই সব কিছুর জন্য একমাত্র আমি দায়ী। হঠাৎ ভাবলাম, ভাগ্য যদি সহায় থাকে, বলল ডক্টর, আল্লাহ হয়তো আমাদের উপর রহম করতে পারে। তাই বললাম, শুভ্রকে প্লিজ এই ব্যাপারে কিছু বলো না। ডক্টর তো বলল, ভাগ্য সহায় থাকলে শুভ্র ভাইয়ের কিচ্ছু হবে না, তাই জানিও না। ভাগ্য হয়তো সহায় থাকতেও পারে। আমার কথায় সবাই হ্যাঁ বলল। পরের দিন সকালে শুভ্রের সেন্স এলো। শুভ্র চোখ না খুলেই আসতে বলল, রেড রোজ। আমি হতবাক হয়ে তাকিয়ে আছি। সবাই আমার দিকে তাকালো। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। শুভ্র আস্তে আস্তে চোখ খুলতেই মামুনি বলল, শুভ্র এখন কেমন লাগছে? শুভ্র সবার সাথেই কথা বলল। আমি শুভ্রর কাছে যাওয়ার সাহস পাচ্ছি না। এরপর একে একে সবাই বেরিয়ে গেল। আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে শুভ্র বলল, এখান থেকে বেরিয়ে যা রোজ, তোকে আমি মুক্তি দিয়ে দিয়েছি। তুই মুক্ত। এখন থেকে তুই যা ইচ্ছে তাই করতে পারবি। আমার সামনে থেকে চলে যা প্লিজ। আজ থেকে আমাদের রিলেশন জাস্ট কাজিন। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতে লাগলাম। শুভ্র চেঁচিয়ে বলে উঠল, জাস্ট গেট আউট। আমি দৌড়ে বেরিয়ে এলাম। এটা তো হওয়ারই ছিল। আমি যা করেছি তারপর শুভ্র কেন আমার সাথে রিলেশন করবে? আর আমি নিজেই তো সব শেষ করেছি। তবে এটা ভেবে শান্তি পাচ্ছি যে শুভ্র সব মনে আছে। আবার ডক্টর তো বলল যে কোনো সময়, না বাজে থিঙ্ক মনে আনবো না। কিচ্ছু হবে না আমার শুভ্রর, কিচ্ছু না। 4 দিন পর শুভ্রকে বাড়ি নিয়ে গেল। ইদানিং কিছুই ভালো লাগছিল না শুভ্রকে ছাড়া। আগের দিনগুলো খুব মিস করি। দেখতে দেখতে 1 মাস কেটে গিয়েছে। এই 1 মাস শুভ্র আমার সাথে কথা বলেনি। আমি মাঝে মাঝে গিয়েছি ওকে দেখ। আজকে মামুনি বলায় আবার এসেছি। শুভ্র সোফায় বসে ফোন চাপছে। আগের মতো চেহারায় উজ্জ্বলতা নেই। কেমন চোখ মুখ ফোলা, চোখের নিচে স্পষ্ট। এর মাঝে মামুনি এসেই বলল, চল রোজ, শুভ্র চল। আমি কিছু বুঝতে না পেরে বললাম, কোথায় যাব? মামুনি আমার হাত ধরে বলল, তোরা শুভ্রর জন্য ড্রেস কিনবো। বলে টেনে এনে গাড়িতে বসালো। শুভ্রর চেহারায় রাগটা স্পষ্ট। হয়তো আসতে চায়নি, মামুনি জোর করে এনেছে। গাড়ি চলছে আপন মনে। কতক্ষণ পর এসে পৌঁছালাম। মামুনি শপিং করেই যাচ্ছে, কিন্তু কেন বুঝতে পারছি না। এর মাঝে শুভ্র একটা ছেলের সাথে ধাক্কা খেলো। মামুনি কেনাকাটা করছে, আমি বেরিয়ে এলাম। আরে এটা তো ওই দিনের ছেলেটা। তাই বললাম, আরে আপনি? ছেলেটা মুচকি হাসি দিল। শুভ্র ব্রু কুচকে তাকাতেই আমি বললাম, আমার কথায় শুভ্র তাকিয়ে বলল, থ্যাংক ইউ। ছেলেটা আবার মুচকি হেসে বলল, এটা আমার রেসপন্সিবিলিটি। শুভ্র ছেলেটার দিকে তাকিয়ে আছে। ছেলেটাও তাই। আমি হেসে ফেললাম। শুভ্র মুচকি হাসি দিয়ে বলল, আজ আসি কেমন? আমিও বাই দিয়ে হাঁটা দিতেই ছেলেটা বলল, ভাইয়া। অমনি শুভ্র দাঁড়িয়ে গেল। ছেলেটা দৌড়ে এসে বলল, আরে তোমার নাম বলে যাও। দেখো আমি কাউকে আপনি করে বলতে পারি না, তাই তুমি করেই বললাম। আর আমার ভাই নেই, এছাড়াও তুমি আমার বড় হবে, তাই ভাইয়া বললাম। আমি হা করে তাকিয়ে আছি। এই ছেলেটা এত কথা বলে? শুভ্র হাসি দিয়ে বলল, আমার নাম শুভ্র চৌধুরী, তোমার নাম কি? ছেলেটাও মিষ্টি হাসি দিয়ে বলল, শুভ খান। এখন আসছি, আল্লাহ চাইলে আবার দেখা হবে। বলে চলে গেল। শুভ্রর যাওয়ার পানে তাকিয়ে রইল। মামুনি ডাক দিতেই আমরা চলে গেলাম। মামুনি শপিং করেছি ইচ্ছা মতো। এখান থেকে মামুনিদের বাড়িতেই গেলাম। বাড়িতে এসে আরেক দফা অবাক হলাম। শুভ্রর ফুপি আর চাচুরাও এসেছে। এর মাঝে এখানে রাহি এসে বলল, এখানে কি হচ্ছে আন্টি? আন্টি কিছু বলতে যাবে, রাহি আবার বলল, আমি আপনাদের একটা কথা জানাতে এসেছি। আপনারা কি জানেন শুভ্রের অ্যাক্সিডেন্ট কার জন্য হয়েছে? আমি চমকে উঠলাম। রাহি কি জানে? শুভ্র রাহির কাছে গিয়ে বলল, কার জন্য হয়েছে মানে? আমার অ্যাক্সিডেন্ট আমার ভুলে হয়েছে। রাহি মুখটা বাঁকিয়ে বলল, আসলেই ভুল। রোজকে ভালোবেসে ভুল করে তোমার এত বড় একটা অ্যাক্সিডেন্ট হলো। মামুনি রাহির সামনে এসে বলল, মানে এসব কি বলছো তুমি? রাহি একে একে সবটা বলল। আমি আর শুভ্র অবাক, ও জানলো কি করে? রাহি সবটা বলতেই মামুনি বলল, রোজ তুই? আমি মাথা নিচু করে আছি। শুভ্রর ফুপি বলল, কি অলক্ষী মেয়ে দেখেছো? আমাদের ছেলেটাকে মারতে বসেছিল। এর মাঝে শুভ্রর আরেক ফুপি বলল, এই তো অপয়া মেয়ে ভাবি, এর সাথে আপনি শুভর বিয়ে দিতে চেয়েছিলেন? আমি অবাক হয়ে তাকাতেই মামুনি বলল, হ্যাঁ, এর জন্যই এত শপিং করেছি। ভেবেছিলাম তোকে আর শুভ্রকে এখন বলবো, কিন্তু তুই এটা কি করে করলি রোজ? শুভ্রর ফুপি আবার বলল, এই মেয়ে এখনো দাঁড়িয়ে আছিস কেন? এক্ষুনি এখান থেকে বেরিয়ে যা। তোর মতো অলক্ষীর ছায়াও শুভকে পড়তে দেব না। আমি নীরবে চোখের পানি ফেলছি।
হঠাৎ শুভ্র চেঁচিয়ে বলে উঠল, স্টপ ইট, আই সেইড স্টপ ইট। হাউ ডেয়ার ইউ ফুপি, সাহস কি করে হলো রোজকে এসব বলার? শুভ্র আমার হাত ধরে বলল, এই মেয়েটাকে দেখছো, এই মেয়েটা আমার প্রাণ ভোমরা, আর তোমরা ওকে অলক্ষী বলছো? আমার সামনে বসে, আমারই বাড়িতে বসে আমার গার্লফ্রেন্ড, ও সরি আমার হবু ওকে অপয়া বলছো? এত বড় সাহস কে দিয়েছে তোমাদের? আর আমাকে রোজের ছায়া পড়তে দেওয়ার তোমরা কে? কসম আল্লাহর, তোমাদের জায়গায় অন্য কেউ থাকলে আর রোজকে এসব বলার সাহস করলে তার জিব্বাটা আমি টেনে ছিঁড়ে ফেলতাম। এসেছো মেহমান হয়ে, সেভাবে থাকো, বিয়েতে মজা করো, খাও দাও, এরপর চলে যাও। শুভ্রর কথাটা শুনে চোখ দিয়ে দুফোঁটা পানি পড়ল, তবে সেটা আনন্দের। আমি হারাইনি, ইয়েস, আমি হারিয়ে ফেলিনি আমার শুভ্রকে। আমি জানি শুভ্র এখনো আমাকে ভালোবাসে। আমার জল্লাদ বয়ফ্রেন্ড আমার স্বামী হবে, শুভ্র চিরদিনের জন্য আমার হবে। আমি আর কোনোদিন শুভ্রকে কষ্ট দেব না, এটা নিজের কাছে নিজেই প্রমিস করলাম। যত যাই হয়ে যাক না কেন, শুভ্রকে কষ্ট দেব না। শুভ্র এখনো আমার হাত শক্ত করে ধরে রেখেছে। শুভ্রর কথা শুনে ওর ফুপিরা রেগে বলল, শুভ্র এসব কি বলছিস তুই একটা বাইরের মেয়ের জন্য? বাইরের মেয়ে শুনে মামুনিও রেগে গেল, কিন্তু মামুনি কিছুই বলার আগেই শুভ্র বলল, ওয়েট, কে বাইরের মেয়ে? এখনো তোমরা এসব কথা বলছো? তোমাদের সাহস অনেক, মানতে হবে। এবার আমার কথা মন দিয়ে শোনো, রোজ কোনো বাইরের মেয়ে না, ওকে? তোমরা মেবি ভুলে গিয়েছো, রোজ আমার কাজিন, আম্মুর বোনের মেয়ে রেড রোজ। আর এখন ওর আরও একটা পরিচয় আছে, ও এই চৌধুরী বাড়ির হবু বউ, আর 2 দিন পর এই বাড়ির বউ হবে। আর আমি তোমাদের ওয়ার্ন করছি, খবরদার রোজকে নিয়ে আর একটাও বাজে কথা বলবে না। মামুনি শুভ্রকে থামিয়ে ওনাদের বলল, শোনো, আমি একটু রেগে গেলেও আমার ভাগ্নিকে যা তা বলতে পারি না, আর আমার ভাগ্নিকে বাইরের মেয়েও বলতে পারি না। তোমরা আর দয়া করে অশান্তি করো না। শুভ্র এবার রাহিকে বলল, রাহি, তুমি এসব কি করে জানো? ওই দিন তো তুমি কলেজে ছিলে না। রাহি আমতামতা করে বলল, আমি তোমার পিছনে গিয়েছিলাম, ভেবেছিলাম আমাকে নিয়ে রোজ তোমাকে ডাউট করবে। যদি এরকম হয় তাহলে আমি সব সত্যি বলবো। এবার আমি মুখ খুলে বললাম, তা কোন সত্যি রাহি আপু? এটাই যে তুমি সেদিন আমাকে দেখে ইচ্ছে করে শুভ্রকে জড়িয়ে ধরেছিলে, যাতে করে আমি শুভ্রকে ভুল বুঝি? রাহি চমকে গিয়ে বলল, এসব কি কি বলছো? শুভ্র চোখ মুখ শক্ত করে বলল, রাহি, তুমি ইচ্ছে করে এটা করেছিলে? হাউ ডেয়ার ইউ ড্যাম ইট! তুমি আর কোনোদিন আমার সামনে আসবে না, তাহলে আমি তোমার কি অবস্থা করব তুমি কল্পনাও করতে পারবে না। এখন এখান থেকে চলে যাও, গেট আউট। রাহি তাড়াতাড়ি চলে গেল, কেন যেন মনে হচ্ছে ভয় পেয়ে চলে গেল। রাহি কি কিছু লুকাচ্ছ? এর মাঝে মামুনি আমার হাত ধরে বলল, রোজ, তুই নিশ্চয়ই অবাক হয়েছিস তাই না? আমি মাথা নাড়ালাম। মামুনি হেসে বলল, তোর বাবা মা রোদ ও সব জানে। আমি জানি তোরা খুব ভালো থাকবি, আর তুই আর শুভ্র তো একে অপরকে ভালোবাসিস। আমরা তো ভেবেছিলাম তোরা রাজি হবি কিনা। যাক, ভালোই হলো। 2 দিন পর তোদের বিয়ে। আজ মেহেন্দি, আগামীকাল গায়ে হলুদ, পরশুদিন বিয়ে। আমি মিনমিন করে বললাম, এত তাড়াতাড়ি কেন মামুনি? মামুনি মুচকি হেসে বলল, সবার ইচ্ছে রে মা। এখন যা, গিয়ে রেস্ট নে। আমরা বিকালে এখান থেকে কমিউনিটি সেন্টারে চলে যাব। আমি হ্যাঁ বলে উপরে চলে এলাম। একটু পর শুভ্র উপরে এসে ওর রুমে গেল। আমি পা টিপে টিপে শুভ্রর রুমে এলাম। আমাকে দেখে শুভ্র ভ্রু কুচকে বলল, এখানে কেন এসেছিস? আমি ছল ছল চোখে দাঁড়িয়েছিলাম। শুভ্রর কথা শুনে দৌড়ে এসে ওকে জড়িয়ে ধরলাম। শুভ্র যে অনেক অবাক হয়েছে এটা বুঝেছি। ফুপিয়ে কান্না করতে করতে বললাম, তুমি আমাকে এত ভালোবাসো কেন? শুভ্র চুপ করে দাঁড়িয়ে আছে। আমি শুভ্রকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বললাম, তোমার আমার সাথে কথা বলতেই হবে। আমি জানি সেদিন আমি তোমাকে হার্ট করেছি, কিন্তু বিশ্বাস করো, সামিরের কথা রেগে বলেছিলাম। আমি শুধু তোমাকেই ভালোবাসি। শুভ্র তবুও চুপ করে আছে দেখে ওর বুক থেকে সরে বললাম, তুমি যদি আমার সাথে কথা না বলো তাহলে আমি এই বিয়ে ভেঙে দেব। অমনি গালে ঠাস করে চড় পড়ল। আম্মু গো বলে চেঁচিয়ে উঠলাম। তাকিয়ে দেখি শুভ্র দাঁতে দাঁত চেপে তাকিয়ে আছে। আমি শুকনো ঢোক গিললাম। শুভ্র রেগে বলল, কি বললি তুই? তুই এই বিয়ে ভেঙে দিবি? যা তো দেখি নিচে গিয়ে বল, আমিও দেখি তোর কত সাহস। মনে মনে বললাম, জল্লাদ ইজ ব্যাক। এরপর মুখে হাসি ফুটিয়ে বললাম, এ মা, আমি মজা করছিলাম, তুমি কথা বলছিলে না কেন? শুভ্র একটা দীর্ঘশ্বাস নিয়ে বলল, তুই আমাকে রেখে চলে গেলি, এক মুহূর্তে আমার পুরো পৃথিবীটা থমকে গিয়েছিল। তোকে আমি অনেক ভালোবাসি রোজ। যদি এমন কোনো দিন হয় যে আমি কোনো কারণে
সব ভুলে যাই, তবু আমি তোকে ভুলে যাব না। আমার রক্তে মিশে আছিস তুই। কোনো দিন আমাকে ছেড়ে যাস না প্লিজ। আমাকে প্রমিস কর, কোনো দিন কোনো কারণে তুই আমাকে ফেলে চলে যাবি না। আমি শুভ্রকে আবার জড়িয়ে ধরলাম। শুভ্র এটা কেন বলল? যদি এমন কোনো দিন হয় যে আমি কোনো কারণে সব ভুলে যাই, তাহলে কি শুভ্র ওর প্রবলেমটা জেনে গিয়েছে? শুভ্র আমাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। হঠাৎ আমার কাঁধ ভেজা লাগলো। তার মানে শুভ্র কাঁদছে। শুভ্রকে টেনে সামনে আনলাম। হ্যাঁ, শুভ্র কাঁদছে। আমি অবাক হয়ে বললাম, শুভ্র তুমি কাঁদছো কেন? শুভ্র আবারও একটা কথাই বলল, আমাকে কোনো দিন ছেড়ে যাস না। আমি শুভ্রের চোখে পানি মুছে দিয়ে বললাম, মৃত্যুর আগ পর্যন্ত ছেড়ে যাব না। শুভ্র আমার কপালে চুমু দিয়ে বলল, এবার তোর রুমে যা। যদিও এটাই তোর পার্মানেন্ট রুম, কিন্তু বাইরের লোকদের জিনিস তো। আমি চাই না তোকে নিয়ে কেউ আজে বাজে ভাবনা ভাবুক। আমি মুচকি হাসি দিয়ে চলে এলাম। বিকেলে আমরা এখান থেকে কমিউনিটি সেন্টারে গেলাম, আর আমাদের বাড়ি থেকেও সবাই এসেছে। বিয়ে অবশ্য বাড়িতেই হতো আমাদের, কিন্তু আমি আর শুভ্র কাজিন হওয়াতে বিপত্তি হয়েছে। বিকজ আমার আর শুভ্রর রিলেটিভ সেম। বিশেষ করে শুভ্রর আর আমার মামার বাড়ি এক। তো ওনারা আমাদের বাড়ি আসবে নাকি শুভ্রর বাড়ি যাবে? তাই কমিউনিটি সেন্টারে বিয়ে হচ্ছে। সবাই সবার রুমে চলে এলাম, কারণ রাতে আবার মেহেন্দি। এখন যতটুকু পারি সবাই রেস্ট নিয়ে নিচ্ছি। তবে বেশিক্ষণ আর রেস্ট নিতে পারলাম না। 1 ঘন্টা পরই সবাই এলো আমাকে সাজাতে। একটা সবুজ কালারের লেহেঙ্গা পরিয়েছে আমাকে। চোখে মোটা করে কাজল দেওয়া, ঠোঁটে হালকা লাল লিপস্টিক, গলায় সবুজ স্টোনের নেকলেস, কানে বড় সবুজ কানের দুল। নিচেকে আয়নায় দেখে নিলাম, অতটাও খারাপ লাগছে না। সবাই আমাকে নিচে নিয়ে এলো। দারুণভাবে সাজানো হয়েছে। রাত হওয়াতে ঝাড়বাতিগুলো বেশি জলজল করছে। নিচে আসতেই দেখলাম এক কোনায় দাঁড়ানো শুভ্র। শুভ্র সবুজ পাঞ্জাবি পরেছে, সবুজের মাঝে গোল্ডেন কালার স্টোন বসানো বুকের কাছে, সাথে ব্ল্যাক কালারের জিন্স প্যান্ট পরা, চুলগুলো স্পাইক করা, হাতে ব্র্যান্ডেড ঘড়ি, ঠোঁটের কোণে মুচকি হাসি। আমাকে নিচে আনার পর শুভ্র এদিকে এলো। শুভ্র এদিকে আসতেই কাজিনরা বলল, শুভ ভাইয়া তুমি এখানে কেন এসেছো? শুভ্র ব্রুকুচকে বলল, ওই কুটনির দল আমার বউয়ের কাছে আমি আসবো না। শুভ্রর মুখে বউ শুনে মনের মাঝে যেন এক শীতল বাতাস বয়ে গেল। আমি শুভ্রর বউ হতে চলেছি, শুধুই শুভ্রর। এদিকে ওরা চেঁচামেচি করছে। শুভ্র শান্তভাবে বলল, আমি রোজকে মেহেদি লাগিয়ে দিব। শুভ্রর কথায় চোখ কপালে তুলে বললাম, তুমি মেহেদি দিতে পারো? শুভ্র ভাব নিয়ে বলল, কি মনে হয়? বলে আমার হাত ধরে স্টেজে নিয়ে এলো। এরপর এক হাতে আর্টিস্ট, আরেক হাতে শুভ্র মেহেদি লাগাতে শুরু করলো। সবাই সিটি বাজাচ্ছে, আমি হা করে তাকিয়ে আছি। আল্লাহ, আমার হাতটা বুঝি গেল। আর্টিস্ট আর শুভ্র একরকম চ্যালেঞ্জে আছে, কে আগে কত সুন্দর করে মেহেদি দিতে পারে। সবাই টাইম দেখছে। অতঃপর 1 ঘন্টা পর শুভ্র চেঁচিয়ে বলল, ইয়েস, আই অ্যাম উইনার। শুভ্রর চেঁচানো শুনে হাতের দিকে তাকালাম। তাকিয়ে আমি এটা শুভ্র দিয়েছে। একটু পর আর্টিস্টের দেওয়া হলো। দুটোই সুন্দর হয়েছে, তবে শুভ্রটা অসম্ভব সুন্দর হয়েছে। ছেলে হয়ে এত ভালো মেহেদি দেবে ভাবতে পারিনি। ডিজাইনের মাঝে শুভ্রর নামও আছে। গান বাজনার মধ্যে দিয়ে মেহেন্দি শেষ হলো। পরের দিন আজকে গায়ে হলুদ। সবাই এটা ওটা কাজ করছে। আমি একটা চেয়ার নিয়ে বসে চিপস খাচ্ছি। দূরে শুভ্র সবার সাথে আড্ডা দিচ্ছে। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। সবাই আমাকে সাজাতে ব্যস্ত হয়ে পড়ল। আজকে আমাকে হলুদ লেহেঙ্গা পরিয়েছে, সাথে সব ফুলের গয়না, ঠোঁটে খয়েরি লিপস্টিক, চোখে কাজল সাজিয়ে স্টেজে নিয়ে এলো আমাকে। শুভ্র আগে থেকে স্টেজে বসা। শুভ্র আজকে হলুদ পাঞ্জাবি পরেছে, সাথে হোয়াইট কালার জিন্স প্যান্ট, হাতে হোয়াইট ব্র্যান্ডেড ঘড়ি, সিল্কি চুলগুলো কপালে এসে পড়ে আছে, ঠোঁটের কোণে মিষ্টি হাসি ঝুলিয়ে রেখেছে। আমি মনে মনে ভাবছি, এই ছেলেটা এত সুন্দর কেন? আর ওর ওই হাসি, হায়, যে কোনো মেয়েকে ঘায়েল করতে শুভ্রর ওই হাসি যথেষ্ট। ভাবনার মাঝে কখন যে স্টেজে এনেছে আমাকে বুঝিনি। শুভ্রর তুড়িতে আমার ধ্যান এলো। শুভ্র ব্রু কুচকে তাকিয়ে আছে, আর আমি লজ্জায় মাথা নিচু করে আছি। শুভ্র দুষ্টু হাসি দিয়ে বলল, কি গো রেড রোজ বেবি, আমাকে নিয়ে ভাবছিলে বুঝি? আমি ভেঙচি কেটে বললাম, বয়েই গেছে আমার। শুভ্র বড় শ্বাস নিয়ে বলল, এত মিথ্যে কি করে বলিস? আমি মুচকি হাসি দিলাম। একটু পর এক এক করে সবাই হলুদ লাগালো। আমাকে শুভ্র ভূত বানিয়ে ফেলেছে। কত বড় পাজি ছেলে ভাবা যায়। হলুদের পর্ব শেষ করে রুমে চলে এলাম। আজকে অনেক টায়ার্ড লাগছে, তাই বিছানায় শুতেই ঘুমিয়ে পড়লাম।
লাল লেহেঙ্গা আর গা ভর্তি গয়না পরে বসে আছি। একটু পর শুভ্রের সাথে আমার বিয়ে, আর একটু পর আমার জীবনটা পাল্টে যাবে। এখনো আমি আমার আম্মু, বাবার মেয়ে, ভাইয়ার বোন, আর একটু পর থেকে আমি হব কারো বউ, কারো বাড়ির বউ। যদিও তারা আমার আপন, কিন্তু তবুও বুকের ভেতর খুব কষ্ট হচ্ছে। সবাইকে ছেড়ে চলে যেতে হবে ভেবে, যে বাড়িতে বড় হয়ে ওঠা, যাদের কাছে বড় হয়েছি, যে বাবার হাত ধরে প্রথম হাঁটা শিখেছি, যেই আম্মুকে দেখে প্রথম কথা বলেছি, যেই ভাইয়ার কাঁধে চড়েছি, সবাইকে ছেড়ে কি করে থাকবো আমি? ভাবতেই চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। একটু পরে আমাকে ধরে স্টেজে নিয়ে এলো। কাজী বিয়ে পড়ানো শুরু করে দিয়েছে। শুভ্রকে কবুল বলতে বলার সাথে সাথে শুভ্র কবুল বলে দিয়েছে। এরপর আমার কাছে এলো। আমি কিচ্ছু বলছি না, শুধু কেঁদেই যাচ্ছি। সামনে সবাই কবুল বলতে বলছে। অনেকক্ষণ পর আমি কবুল বললাম। এরপর রেজিস্ট্রি পেপারে সাইনের পালা। তখনও আমি সহজে সাইন করছি না, বুক ফেটে কান্না আসছে। ভাইয়ার দিকে তাকালাম। ভাইয়া মুচকি হেসে বলল সাইন করতে। আমি জানি আমার মতো ভাইয়ারও কষ্ট হচ্ছে। এরপর আমি সাইন করে দিলাম। আমার আর শুভ্রর বিয়ে কমপ্লিট হলো। এখন বিদায়ের পালা। নিজেকে আর সামলাতে পারলাম না, ভাইয়াকে ধরে হাও মাও করে কেঁদে দিলাম। বাবা আর আম্মুও কান্না করছে। আমাকে ধরে নিয়ে গাড়িতে বসিয়ে দিল। গাড়ি চলল শুভ্রদের বাড়ির উদ্দেশ্যে। শুভ্র আমার বাম হাত খুব শক্ত করে ধরে বলল, প্লিজ রোজ এভাবে কাঁদিস না। নিজের কাছে নিজেকে খুব অপরাধী লাগছে। যদি পারতাম তোকে এক ফোঁটাও চোখের পানি ফেলতে দিতাম না। আমরা কালকে যাব তো তোদের বাড়ি। প্লিজ ডোন্ট ক্রাই। শুভ্রর কথায় কান্নাটা কমিয়ে দিলাম। একটু পর শুভ্র দু হাতে মাথা চেপে ধরল। গতকালও খেয়াল করেছি ব্যাপারটা, কিন্তু কিছু বলার সুযোগ পাইনি। শুভ্রর হাত ধরে বললাম, কি হয়েছে, মাথায় পেইন হচ্ছে? শুভ্র মুচকি হেসে বলল, তেমন কিছু না। শুভ্র আমার মাথাটা ওর কাঁধে নিল। আমিও চুপটি করে চোখ বুজে নিলাম। গাড়ি এসে থামলো শুভ্রদের বাড়ির গেটে। পুরো বাড়ি ঝাড়বাতি দিয়ে সাজানো। গাড়ি থেকে নামতেই শুভ্র আমাকে কোলে নিল। আমি অবাক হয়ে বললাম, আরে কি করছো? শুভ্র দাঁত কেলিয়ে বলল, দেখে যা। এরপর আমাকে নিয়ে ভেতরে এলো। সবাই মিটিমিটি হাসছে আর আমার লজ্জা লাগছে। সব নিয়ম কানুন শেষে আমাকে শুভ্রর রুমে নিয়ে গেল। রুম দেখে আমি সম্পূর্ণ রুম গোলাপ দিয়ে সাজানো। তাও 1-2 কালারের গোলাপ না, অনেক ধরনের গোলাপ দিয়ে সাজানো। কতক্ষণ পর কাজিনদের টাকা দিয়ে শুভ্র রুমে এলো। শুভ্র রুমে আসতে আমি বিছানা থেকে নেমে ওকে সালাম করতে গেলাম। শুভ্র আমাকে ধরে হেসে দিয়ে বলল, সালাম করতে হবে না, তুই সবসময় আমার বুকের মাঝে আছিস। চল বেলকনিতে যাই। বেলকনিতে শুভ্রর কাঁধে মাথা রেখে আকাশ দেখছি। চাঁদের আলোয় বেলকনি আলোকিত হয়ে গিয়েছে। জ্যোৎস্না রাতে এইভাবে ভালোই লাগছে। এতদিন যে বয়ফ্রেন্ড ছিল, সে আমার স্বামী। শুভ্র আবার মাথায় হাত দিল। ওর চোখ মুখ কেমন লাগছে তাই বললাম, শুভ্র তুমি ঠিক আছো? তোমার কি মাথা ব্যথা করছে? শুভ্র আমাকে জড়িয়ে ধরে বলল, হ্যাঁ রে রেড রোজ, আমি ঠিক আছি। শুভ্রকে শক্ত করে জড়িয়ে ধরে আছি। কেন জানি না মনটা অস্থির অস্থির লাগছে। হঠাৎ শুভ্র আমাকে কোলে তুলে নিল। আচমকা এমন হওয়ায় কিছুটা ভরকে গেলাম। শুভ্র ব্রু নাচিয়ে চোখ ছোট ছোট করে বলল, কি রে, কি হলো? আমি 2 হাতে শুভ্রর গলা জড়িয়ে ধরে বললাম, কিছু হলেই কান্না করতো, আর ছেলেমেয়ে কিছুই হয়নি বলেই জিব্বায় কামড় দিলাম। শুভ্র দাঁত কেলিয়ে তাকিয়ে থেকে বলল, তাহলে চল হওয়ার ব্যবস্থা করি। লজ্জায় আমি শুভ্রর বুকে মুখ লুকালাম। শুভ্র আমাকে কোলে নিয়ে রুমে এলো। আমি এখনো শুভ্রর কলার চেপে ধরে আছি। শুভ্র আমাকে বিছানায় শুইয়ে দিতেই আমি হাত দিয়ে নিজের মুখ ঢেকে ফেললাম। শুভ্র আমার কানের কাছে মুখ এনে স্লো ভয়েসে বলল, মুখ ঢেকেছিস কেন? তোকে দেখতে দিবি না? আমি মুখ ঢাকা রেখে বললাম, না, লজ্জা লাগে। শুভ্র একটু শব্দ করে হেসে বলল, হাহা, চল, তোর সব লজ্জা আজকে আমি ভেঙে দেব। বলে শুভ্র আমার হাত সরালো, কিন্তু আমি চোখ বন্ধ করে আছি। শুভ্র এগিয়ে এসে আমার ঠোঁটে ঠোঁট ছোঁয়ালো। আমি শুভ্রর কলার 2 হাতে চেপে ধরে আছি। আমাদের ভালোবাসা এই রাতে পূর্ণতা পেল। আকাশের চাঁদটাও সাক্ষী হয়ে রইল। সকালে ঘুম ভাঙতেই পিটপিট করে চোখ খুললাম। চোখ খুলতেই নিজেকে শুভ্রর বুকে আবিষ্কার করলাম। শুভ্র এখনো ঘুমিয়ে আছে। সিল্কি চুলগুলো কপালে পড়ে আছে। মুচকি হেসে শুভ্রর কপালে চুমু দিতেই শুভ্র চোখ বন্ধ রেখেই মুচকি হেসে বলল, আমার ঘুমের ফায়দা ওঠাচ্ছিস রেড রোজ? আমি চোখ বড় বড় করে তাকিয়ে বললাম, তুমি ঘুমাওনি? শুভ্র চোখ খুলে চোখ টিপ মেরে বলল, নো বেবি, আমি দেখছিলাম তুমি কি করো। আমি শুভ্রকে ছাড়িয়ে উঠে বললাম, ঢং, হাত ছাড়ো। শুভ্র হাত ধরে টেনে নিয়ে আমাকে ওর বুকের সাথে মিশিয়ে নিল। আরেকটু হয়ে যাক রোম্যান্স। আমি গোল গোল চোখ করে বললাম, নো ওয়ে, ছাড়ো, উঠতে হবে।
বলে ছাড়িয়ে উঠে গেলাম। শাড়িটা ঠিক করে ওয়াশরুমে চলে গেলাম। গোসল শেষ করে ওয়াশরুম থেকে বেরিয়ে এলাম। শুভ্র গাল ফুলিয়ে বসে আছে। আমি ব্রু কুচকে বললাম, কি হয়েছে, গাল ফুলিয়ে আছো কেন? শুভ্র ভেঙচি কেটে বলল, তুই জেনে কি করবি? বলে তোয়ালে নিয়ে ওয়াশরুমে চলে গেল। আমি ক্যাবলার মতো বিছানায় বসে আছি। কতক্ষণ পর শুভ্র তোয়ালে পরে বেরিয়ে এলো। শুভ্রকে এইভাবে দেখে আমার চোখ রসগোল্লা হয়ে গিয়েছে। আমি হা করে থেকে চেঁচিয়ে বললাম, এইভাবে কেন এসেছো? লজ্জা করছে না? শুভ্র ডোন্ট কেয়ার ভাব নিয়ে আরেকটা তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে বলল, এত ঢং কি করে পারিস তুই? রাতে আমার সবকিছু দেখে এখন সকালবেলা নাটক করছিস? হাউ ফানি ব্যাপার রোজ। আমি ওর কথা শুনে চুপ করে রইলাম। বুঝলাম কিছু বলা মানে মান সম্মান নিয়ে টানাটানি। একটু পর কাজিনরা ডাকতে এলো। আমার মামাতো বোন লায়লা এসে বলল, ভাবি নিচে তোমাকে ডাকে। আমি চোখ গরম দিয়ে বললাম, এই ভাবি বলছিস কেন? ততক্ষণে শুভ্রর চেঞ্জ করা হয়ে গিয়েছে। শুভ্র হাসতে হাসতে বলল, তুই ওর ভাইয়ের বউ তাই? মামুনির ডাকে নিচে চলে এলাম। নিচে আসতেই শুভ্রর ফুপি বলল, নতুন বউ এত বেলা করে ঘুমায় বুঝি? বাবা মাকে কিছু শিখিয়ে পাঠায়নি? শুভ্র কিছু বলার আগেই মামুনি বলল, নতুন বউ হওয়ার আগেও আমার ভাগ্নে, আর ও এবারই বউ না মেয়ে হয়ে থাকবে। ওনারা মুখ বাঁকালো। সবার সাথে আড্ডা দিতে দিতে দুপুর হয়ে গেল। বিকেলে আবার রিসেপশন পার্টি। এর জন্য দুপুর থেকে আমাদের সাজানো শুরু করে দিয়েছে। মামুনি এসে ব্ল্যাক ডায়মন্ড জুয়েলারি দিয়ে গিয়েছে। ব্ল্যাক লেহেঙ্গা শাড়ি পরিয়েছে আমাকে। সাজা শেষে আমাকে নিচে নিয়ে এলো। পুরো বাড়ি মানুষ দিয়ে ভর্তি। নিচে আসতে দেখলাম শুভ্র দাঁড়ানো, মূলত ভাইয়ার সাথে কথা বলছে। বাড়ির সবাইকে দেখে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলাম। শুভ্র ব্ল্যাক কালারের স্যুট পরেছে, ব্ল্যাক শুজ, ব্ল্যাক ডায়মন্ডের ঘড়ি, চুলগুলো জেল দিয়ে সেট করা। হঠাৎ শুভ্র স্টেজে গিয়ে বলল, এখন আমাদের সবাইকে গান গেয়ে শোনাবে মাই বিউটিফুল ওয়াইফ মিসেস শুভ্র রোজ চৌধুরী। আমি হা করে তাকিয়ে আছি। সবাই হাততালি দিয়ে গান গাইতে বলছে। কি আর করব, সবার কথায় গান গাইতেই হলো। মনে রেখো আমার গান, শুধু মনে রেখো আমার গান, শুধু মনে রেখো আমার গান। শুভ্র মুচকি হেসে আমার দিকে তাকিয়ে আছে। শুভ্র হয়তো বুঝতে পারছে আমার এই গানের প্রতিটা কথা ওর জন্য। তুমি কি জানো কেউ আড়ালে বসে তোমাকে জীবন দিয়ে ভালোবাসে? তুমি কি জানো কেউ আড়ালে বসে তোমাকে জীবন দিয়ে ভালোবাসে? তার মনের যত কথা, তার গোপন প্রেমের ব্যথা, তার মনের যত কথা, তার গোপন প্রেমের ব্যথা বলে যায় আমার গান, শুধু মনে রেখো আমার গান, মনে রেখো আমার গান, শুধু মনে রেখো আমার গান। গান শেষে দু চোখ দিয়ে দুফোঁটা পানি পড়ল। যদি এমন দিন আসে শুভ্র যদি আমাকে ভুলে যায়, তাহলে কি নিয়ে থাকবো আমি? শুভ্র কি আমাকে ভুলে যাবে, নাকি আমার কথা ওর মনে থাকবে? সবার হাত তালিতে হুঁশ এলো। সবার আড়ালেই চোখের পানি মুছে ফেললাম। রিসেপশন শেষে আমাকে আর শুভ্রকে আমাদের বাড়িতে নিয়ে এলো। সাথে আমার কাজিনরাও এসেছে। এখানে এসে আগে রুমে চলে এলাম। মেকআপে আমার অবস্থা টাইট। তাড়াতাড়ি জুয়েলারি খুলে ওয়াশরুমে এলাম। এখন একটা লং শাওয়ারের দরকার। আমি ওয়াশরুমে এসে ঝর্ণা ছাড়তেই শুভ্র এসে বলল, এই রোজ তাড়াতাড়ি বের হও। আমাকে তুমি বলার কারণ হচ্ছে সবাই বলেছে এখন আমাদের বিয়ে হয়েছে, আমি এখন শুভ্রর বউ, তাই ও যেন আমাকে তুমি করে বলে। বলতে পারছিলাম না। হাসতে হাসতে বললাম, তুমি ভাইয়ার ওয়াশরুমে চলে যাও, আমার অনেক লেট হবে। শুভ্রদাত কিরমির করে বলল, বউ থাকতে শালাবাবুর ওয়াশরুমে কেন যাব? আমি ভেঙচি কেটে বললাম, গেলে যাও আর না গেলে নাই। আমি বের না হওয়া পর্যন্ত ওয়েট করো। এরপর আর কোনো কথা শুনলাম না। বুঝলাম শুভ্র চলে গিয়েছে। শাওয়ার নিয়ে বেরিয়ে এসে চুল ছেড়ে বিছানায় বসে পড়লাম। এখন একটু শান্তি লাগছে। একটু পর শুভ্র রুমে চলে এলো। শুভ্র নতুন জামাই হয় ইচ্ছে মতো খসাইছে ওকে। বেচারার মুখটা তখন দেখার মতো ছিল। এভাবে 2 দিন কেটে গেল। 2 দিন পর আমরা এই বাড়িতে চলে এলাম।
দিন কাটতে লাগলো, এখান থেকে কলেজে যাই। তবে ইদানিং একটা জিনিস খেয়াল করছি, শুভ্র প্রায় সময়ই অনেক কিছু ভুলে যাচ্ছে। এই তো সেদিন আমাকে ব্ল্যাক কফি করে দিতে বলে আমি কফি নিয়ে রুমে আসতেই, তুমি ব্ল্যাক কফি কবে থেকে খেতে শুরু করলে? আমি ভেবাচাকা খেয়ে গেলাম। আমি কেন খাবো, এটা তো তুমি তো চাইলে। শুভ্র ব্রুকুচকে বলল, আমি কখন কফি চাইলাম? রোজ, তুমি কি আজকাল সব ভুলে যাচ্ছ? বলে হো হো করে হাসি দিল। আর আমি অবাক হয়ে তাকিয়ে আছি। মনের মধ্যে একটা ভয় ঢুকে গিয়েছে, তাহলে কি শুভ্র সব ভুলে যাচ্ছে? এইভাবে আমাদের বিয়ের 3 মাস চলতে লাগলো। শুভ্রর দাবিও 3 মাস অ্যানিভার্সারি করবে। 3 মাস হতেও আর 10 দিন বাকি। শুভ্র এখন বাবার সাথে অফিসে বসে, আমাকে সবসময় নিজেই কলেজে দিয়ে আসে। কিছুদিন ধরে শরীরটা ভালো যাচ্ছে না, কেমন সারাক্ষণ মাথা ঘুরায়, কিছু খেতে ইচ্ছে করে না, সবকিছু কেমন যেন গন্ধ লাগে, আর খেলেই বমি আসে, দুর্বল লাগে খুব। ভাবছি আজকে কলেজ থেকে ডক্টরের কাছে যাব। শুভ্র আমাকে কলেজে দিয়ে অফিসে গেল, আমিও কলেজ থেকে হসপিটালে চলে এলাম। শুভ্রকে বলতাম, কিন্তু এখন অফিসে কাজের চাপ বেশি, তাই আমি একাই চলে এলাম। আমি যেটা ভাবছি সেটাই যদি হয়, তাহলে শুভ্রকে ওই দিনই সারপ্রাইজ দেব আমি। ডক্টর চেক আপ করে মুচকি হাসলো। আমি হসপিটাল থেকে বাড়ি চলে এলাম। এদিকে দেখতে দেখতে 10 দিন কেটে গিয়েছে। পুরো বাড়িটা আজকে আবার সাজানো হয়েছে। আমি আর শুভ্র কালার মিলিয়ে ড্রেস পরেছি। আমি নীল শাড়ি পরেছি, সাথে আর সব নীল কালারের জুয়েলারি। শুভ্র নীল কালারের পাঞ্জাবি পরেছে। মনে মনে ভাবছি, আজকেই তোমাকে আমি সারপ্রাইজ দিব। আমার বাড়ি থেকে সবাই এসেছে। শুভ্র আমাকে আজকেও গান গাইতে বলল। আজকেও আমি সেই গানটাই গাইলাম। গান গাওয়া শেষে শুভ্র এসে বলল, তুমি শুধু এই গানটা গাও কেন? রুমেও গুনগুন করে এই গানটাই গাও, হোয়াই? মুচকি হেসে বললাম, যাতে তুমি আমাকে ভুলে গেলে এই গানটা আমি গাইলেই আমাকে মনে পড়ে। শুভ্র মুচকি হেসে বলল, তোমাকে আমি কোনোদিন ভুলবো না রেড রোজ। আমি হেসে দিলাম। এবার কেক কাটার পালা। শুভ্র আমার হাত ধরে নিয়ে এলো। মামুনি আমার হাতে নাইফটা দিল। শুভ্র আমার হাত ধরলো, এরপর কেক কাটলাম। হঠাৎ খেয়াল করলাম শুভ্র মাথা ধরলো। শুভ্র হাত থেকে নাইফটা ছেড়ে 2 হাত মাথা ধরে জোর করে একটা চিৎকার করে বলল, আমার মাথায় খুব ব্যথা করছে, প্লিজ ডু সামথিং। শুভ্র পাগলের মতো চিৎকার করছে। একসময় শুভ্র সেন্সলেস হয়ে গেল। শুভ্রকে নিয়ে আমরা তাড়াতাড়ি হসপিটালে চলে এলাম। ডক্টর শুভ্রকে কেবিনে নিয়ে গেল। এরপরে আমার হাত পা কাঁপছে। মামুনি আমার কাঁধে হাত রেখে বলল, শুভ্র ঠিক হয়ে যাবে। কিন্তু আমার মন মানছে না। একটু পরেই ডক্টর এসে বলল, একটু পরেই ওনার সেন্স আসবে, আর সেন্স এলেই সব বোঝা যাবে। হসপিটালের বেঞ্চের পাশে দাঁড়িয়ে আছি, কেমন একটা ভয় লাগা কাজ করছে। মামুনি ডেকে বলল, শুভ্রর সেন্স এসেছে। দৌড়ে কেবিনের ভেতরে এলাম। শুভ্র শুয়েই ব্রুকুচকে বলল, আরে রেড রোজ, আসতে। শুভ্রর মুখে রেড রোজ শুনে প্রাণ ফিরে পেলাম। তার মানে শুভ্র সব ভুলে যায়নি। কতক্ষণ পর শুভ্র বলে উঠল, এই তুই এরকম সং সেজেছিস কেন? এবার যেন আমার কলিজা কেঁপে উঠল। সবাই সবার দিকে তাকাচ্ছে। আমি শুভ্রর সামনে গিয়ে বললাম, শুভ্র, তুমি আমাকে তুই করে বলছো কেন? শুভ্র পাল্টা প্রশ্ন করে বলল, তার আগে বল, তুই আমার নাম ধরে বলছিস কেন? আরে আমি তোর বড় ভাই হই, তুই তো আমাকে শুভ্র ভাই বলিস। আমার মুখে কোনো কথা নেই। মামনি শুভ্রর পাশে বসে বলল, শুভ্র, তোর কি কিছু মনে নেই? শুভ্র চারপাশে তাকিয়ে বলল, কি মনে থাকবে? আমাকে হসপিটালে কেন নিয়ে এসেছো? মামনি ডক্টরের কাছে গেল। ডক্টরের কথা শুনে আমার পায়ের তলার মাটি সরে গেল। শুভ্র অনেক কিছু ভুলে গিয়েছে। ভাগ্য সহায় হলো না আমাদের। ডক্টর বলেছিল কিছু মনে থাকবে, কিছু ভুলে যাবে। শুভ্রও বলেছিল ও সব ভুললেও আমাকে ভুলবে না। হ্যাঁ, শুভ্র আমাকে মনে রেখেছে, কিন্তু আমি যে ওর বউ সেটা ভুলে গিয়েছে। দৌড়ে হসপিটালের বাইরে চলে এলাম। আমার পেছনে ভাইয়াও এলো। ভাইয়াকে জড়িয়ে ধরে হাও মাও করে কেঁদে দিলাম। অজান্তেই পেটে একটা হাত দিয়ে কেঁদে যাচ্ছি। চিৎকার করে খুব বলতে ইচ্ছে করছে, এরকম কেন হলো, সেটাও আজকের দিনে। আমি তো কত স্বপ্ন দেখলাম, ভেবেছিলাম শুভ্রকে সারপ্রাইজ দিব। আমার মনের আশাটা এভাবে কেন ভেঙে গেল? এখন আমি কি করব? শুভ্র তো আমাদের বিয়ের কথাই মনে নেই। তাহলে আমি ওকে কি করে বলবো যে আমি ওর সন্তানের মা হতে চলেছি? বললেই কি শুভ্র মেনে নেবে? আল্লাহ, এটা কেন করলে তুমি? কিন্তু কিছুই বলতে পারছি না। সব কথা যেন গলায় এসে দলা পাকিয়ে যাচ্ছে। ভাইয়া আমাকে ধরে বসিয়ে দিল। এরপর 2 হাতে চোখের পানি মুছে দিয়ে বলল, ব্ল্যাক রোজ, তুই না স্ট্রং? দেখ বোন, প্লিজ এভাবে কাঁদিস না। রোজ এভাবে কাঁদলে কি রোদের ভালো লাগে বল? শুভ্র তো তোকে ভুলে যায়নি, তাই না? তোকে যখন ওর মনে আছে, তাহলে এটাও মনে পড়ে যাবে যে
ও তোর জল্লাদ বয়ফ্রেন্ড ছিল আর এখন আমাদের ব্ল্যাক রোজের স্বামী। আমি বুঝতে পারছি ভাইয়া এগুলো বলছে আমাকে হাসাতে, কিন্তু আমি পারছি না এখন হাসতে। ভাইয়া আবারও আমাকে জড়িয়ে ধরে বলল, প্লিজ এভাবে কাঁদিস না, পরে তোর শরীর খারাপ করবে। এখন চল শুভ্রর কাছে যাই। ভাইয়া আমাকে নিয়ে শুভ্রর কেবিনে এলো। শুভ্র বসে বসে আপেল খাচ্ছে। আমাকে দেখে ব্রু কুচকে বলল, এই তোর এরকম অবস্থা কেন? চোখ মুখ ফুলে আছে, কেঁদেছিস নাকি? আমি কি বলবো বুঝতে পারছি না। ভাইয়া বুঝতে পেরে চট করে বলল। শুভ্র একটা বড় শ্বাস ছেড়ে বলল, মাথা ব্যথা তো করবেই, একে তো এরকম গরম, তার ভেতর মহারানী শাড়ি পরেছে। হ্যাঁ রে, তোর হঠাৎ শাড়ি পরার শখ হলো কেন? এর আগে কখনো দেখিনি তো তোকে শাড়ি পরতে। শুভ্রর কথা শুনে কলিজা ছিঁড়ে যাচ্ছে। নিজেকে সামলাতে পারলাম না, আমি হাও মাও করে কেঁদে দিলাম। সবাই আমি কেন কাঁদছি বুঝলেও শুভ্র বুঝলো না। কতক্ষণ অবাক দৃষ্টিতে তাকিয়ে থেকে বেড ছেড়ে দৌড়ে আমার কাছে এসে বলল, রোজ তুই কাঁদছিস কেন? আমি কোনোভাবেই কান্না থামাতে পারছি না। জানি না শুভ্রর কি হলো, হঠাৎ আমাকে জড়িয়ে ধরলো। তাহলে কি শুভ্রর সব মনে আছে? শুভ্র কি আমার সাথে মজা করছিল? কিন্তু না, এবারও আমি ভুল প্রমাণিত হলাম। শুভ্র আমার মাথায় হাত বুলিয়ে বলল, আরে এই রেড রোজ, আমি তোর সাথে মজা করছিলাম। তুই শাড়ি পর, আমি কিছু বলবো না। আমি বুঝতে পারিনি তুই কেঁদে ফেলবি। এই দেখ, তোর শুভ্র ভাই কান ধরে সরি বলছে, আর এইভাবে কাঁদিস না প্লিজ। এর মাঝে ডক্টর ডাক দিল, তাই ম্লান হেসে আমরা বেরিয়ে এলাম। আমরা বাইরে আসতেই ডক্টর বলল, আপনাদের কিছু কথা বলার আছে। ওনাকে হয়তো সুস্থ দেখাচ্ছে, সুস্থ লাগছে, কিন্তু আপনারা সবাই ওনার প্রবলেমটা জানেন। আপনারা চেষ্টা করবেন ওনাকে চাপ না দিতে। জোর করে কোনো কিছু মনে করাতে গেলে বিপদ হতে পারে। আমি আঁতকে উঠে বললাম, বিপদ মানে? ডক্টর একটু চুপ থেকে বলল, ওনার ব্রেইনে চাপ লাগলে উনি সেন্সলেস হয়ে কোমায় চলে যেতে পারে। আমি কি করব এবার? আমি পারবো না শুভ্রর কিছু হতে দিতে। তাই বললাম, না ডক্টর, আমরা ওকে চাপ দেব না, জোর করে কিছু মনে করাতে চাইবো না। ডক্টর মলিন মুখে আমাকে বলল, দেখো রোজ, তুমি আমার মেয়ের মতো। আমি জানি তোমার খুব কষ্ট হচ্ছে। তোমাদের বিয়ে হয়েছে মাত্র 3 মাস হলো, আর এখনই শুভ